আচ্ছা, এখন যে বিষয়টা স্পিড নিয়ে, যখন আপনার একটা সিঙ্গেল ওয়েবসাইটে যেমন ধরেন freepik.com ধরেন, তো এটা হচ্ছে শুধুমাত্র পিকচারের সাইট। হ্যাঁ, অনেক পিকচার থাকে এক একটা পেজে, প্রায় 30টা 20টা এরকম। তো এখন আপনাদের প্রশ্ন হচ্ছে, ভাই এই সাইটটা এমন স্লো না কেন? দেখেন আমার কিন্তু লোড নিচ্ছে এখন, জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। এই সাইটটা কিন্তু ওয়ার্ল্ডের, যদি পিকচার রিলেটেড কোনো সাইট বলেন, ওয়ার্ল্ডের টপ 5টা সাইটের ভিতরে তাকে আপনি একেও রাখতে পারবেন, দুইও রাখতে পারবেন, তিনেও রাখতে পারবেন, এরকম একটা তার র্যাঙ্কিং। freepik.com, shutterstock.com যেটা অ্যাডোবির। তো এরা হচ্ছে আপনাদের মধ্যে যারা গ্রাফিক্সের কাজ করে তারা হয়তো বা জানেন। এখানে এই যেটা মুকুটের মতো আছে, এটা প্রিমিয়াম, এটা আপনি ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে? শুধু এই পিকচারটা নিতে পারবেন। তো প্রিমিয়াম গুলো আপনাদের ওদের কাছ থেকে একটা সাবস্ক্রিপশন কিনে নিয়ে ব্যবহার করতে হয়। এখানে আমরা যদি লিখি ওয়েবসাইট মকআপ, তো লেখার সাথে সাথে এখানে দেখেন একটা লোডিং নিচ্ছে, নেওয়ার পরে সেটা আসবে। তো দেখেন আমার সাইটের কিন্তু ব্রাউজারে কোনো লোডিং নিচ্ছে, দেখছেন এখানে কোনো লোড নিচ্ছে? এখানে না ভাই, এখানে লোড নেই, বাট এখানে আমার সব ডাটাগুলো চলে আসছে। যারা টপ কোম্পানি, যাদের প্রচুর ইমেজ দরকার হয়, গুগল দেখে হচ্ছে এই লোডিংটা, ঠিক আছে? গুগল সাইটের বিল্ড আপ লোডিং দেখে না, কারণ এখানে কিছু জিনিস আছে যেটা হচ্ছে, যেমন আমরা যদি google.com এ ঢুকি, গুগল একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা। আবার যদি আমরা ফেসবুক ব্যবহার করতে থাকি, তখন এই যে দেখেন এখানে লোডিং হচ্ছে, বাট আমাদের এই পেজটা লোডিং হচ্ছে না। এখানে আমরা যত জায়গায় যাই না কেন আমাদের কোনো সমস্যা নাই, সেকেন্ডের মধ্যে চলে আসছে। ফেসবুকে তো কোটি কোটি তথ্য, তাই না? অলমোস্ট আমি যদি গ্রুপের কথা চিন্তা করি, মানে গ্রুপের কথা যদি বলি, তাও প্রায় 350+ গ্রুপে আমি অ্যাড আছি, মানুষ অ্যাড করে, ফ্রেন্ড সার্কেলের অনেক মানুষ আছে যারা টেক রিলেটেড, মানে সেম আমার রিলেটেড কাজ করে। তো এই টাইপের প্রচুর মানুষ আছে। তো সবার নিউজ যদি একসাথে আসতে যাইতো তাহলে কি, এই লোডিং অবস্থায় যদি আসতে যাইতো তাহলে কি হইতো বলেন তো? সাইটটা স্লো হইতো, তাই না? বাট যখন এরকম জি ব্রাউজার ভাইয়া। রিলেটেড লোডিং ছাড়া এই লোডিংটা থাকবে, এটা আপনার ওয়ার্ডপ্রেসে হয় না। যে কারণে আপনি যে কোনো সাইটই বানান না কেন, এই লোডিংটা ওয়ার্ডপ্রেসে সম্ভব না যদি না আপনি জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি রিঅ্যাক্ট ব্যবহার না করেন, তাহলে এই লোডিংটা আপনি পাবেন। আপনার সাইটেও করা সম্ভব, ওয়ার্ডপ্রেসেও করা সম্ভব, এটা না করছি না আমি, কিন্তু বিষয়টা আপনি পাবেন না, ঠিক আছে? তো এই ছিল মোটামুটি কথা। ওয়ার্ডপ্রেস হইলে আপনার এখানে যত ইমেজ আছে সবগুলো একসাথে এইখানে লোডিং নিত, ব্রাউজারের এইখানে লোডিং নেওয়ার পরে সেটা কাজ করতো, যে কারণে আপনার সাইট স্লো হবে। আর সেখানে আপনার ব্যবহার করার কিছু নিয়ম আছে। ধরেন একটা পেজে আপনার 50টা ইমেজ আছে, তো ইমেজের সাইজগুলো ধরেন এতটুকু ছোট ছোট, এতটুকু সাইজের হবে। ধরেন প্রত্যেক লাইনে 4টা করে ইমেজ থাকবে, এরকম 20টা লাইন হবে, 40টা ইমেজ। তখন আপনার এর রেজুলেশনটা যদি আপনি এই সাইজটা রাখেন, 1920x1080, এই সাইজের একটা সবচাইতে লো ইমেজের সাইজও কিন্তু 500 KB, হাফ মেগাবাইট। কি বললাম, কথা সত্য? যে এটা একটা ফুল এইচডি একটা সাইজ, যেটা আমাদের 2K রেজুলেশনের একটা পিক হয়। তো এই পিকগুলোর সাইজ কি সাধারণত কতটুকু হয়? হাফ মেগাবাইট, তাই না? যেমন এই ইমেজটা যদি আমরা সেভ করি, যদি এটা গুগল থেকে নামছে, আমরা যদি এটার ওপেন করি, আমরা এখানে দেখতে পারবো যে এটার ইমেজের সাইজ কত। দেখেন তাও 251 মেগাবাইট, কারণ এটা আমার এখানে অরিজিনাল সাইজটা ডাউনলোড হয় নাই, কারণ আমি অফিসিয়াল সাইট থেকে ডাউনলোড করিনি। বুঝাইতে পারছি? দেখেন ইমেজের কোয়ালিটি, অরিজিনাল যদি হইতো এটার সাইজ হইতো 20 মেগাবাইটের কম না,
তো আমার এখন ফেটে গিয়ে মোটামুটি 251 কেবি হয়েছে। তো এরকম যদি 1 মেগাবাইটের আপনার 10টা ছবি থাকে, সাইট এমনি স্লো হয়ে যাবে। সেই জন্য ইমেজ অপটিমাইজ হচ্ছে সবচেয়ে বড় অপটিমাইজ। বুঝাইতে পারলাম? তো আশা করি সবাই বুঝতে পারছেন। আচ্ছা, একজন লিখেছে এই সাইটটা এলিমেন্টর দিয়ে করা, সাইটটা অনেক স্লো। আচ্ছা, এটার প্রবলেম গুলো আমি একটু আপনাদের শেয়ার করি এবং বলে দিচ্ছি। এই সাইটে মানে একটা ওয়েবসাইট তৈরি করার সময় একটা এলিমেন্টর প্রো কি কি ব্যবহার করে? মূলত একটা এলিমেন্টর প্রো ব্যবহার করে হচ্ছে বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক, তারপর কিছু জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক দিয়ে, মানে জাভাস্ক্রিপ্টের অনেকগুলো ফ্রেমওয়ার্ক এলিমেন্টর প্রো ব্যবহার করে, সেটা আমরা বুঝতে পারি না। যেমন আমরা কোনো অ্যানিমেশন দিতে গেলে বা আদার্স অনেক কিছু দিতে গেলে, এই যেমন এখানে একটা অ্যানিমেশন আছে দেখেন, এটা শুধুমাত্র সিএসএস দিয়েই করে নাই, এখানে এইচটিএমএল দিয়ে করছে। হ্যাঁ, সাইটটা প্রচুর পরিমাণে স্লো। তাহলে হোস্টিং এর জন্য কি স্লো হয়? এখানে হোস্টিং এর জন্য স্লো হয়, তারপর হোস্টিং এর পিং এর কারণে স্লো হয়, হোস্টিং এর ব্যাড ইফেক্টের কারণে স্লো হয়, সাইট অপটিমাইজের কারণে স্লো হয়। স্লো হওয়ার বিশেষ বিশেষ কিছু সাইট আছে। যদি আমরা স্লো নিয়ে চিন্তা করি তাহলে অনেক ক্ষেত্রে স্লো হতে পারে সেটা। যেমন আমরা যদি একটু চেক দিই, ওয়েবসাইট যদি স্পিড টেস্ট লিখে সার্চ করি, এই সাইটটা আমার জানা মতে ভালো। আমি এই সাইটের এখনো সবকিছু আসে না, দেখেন ইমেজটা কিন্তু এখনো লোড নিচ্ছে। মানে বিষয়টা আপনি অনুমান করতে পারেন যে একটা সাইট তার ইমেজটা এখানেও লোড নিচ্ছে, এখানেও লোড নিচ্ছে, মানে ইমেজটা কি পরিমাণ হাই কোয়ালিটির ইমেজ হলে এত পরিমাণ লোড নিতে পারে। বুঝতে পারছি? এখানে এলিমেন্টর ব্যবহার করা হয়েছে পেজ বিল্ডার হিসেবে, আর ক্যাশিং এর জন্য ডাব্লিউপি রকেট ব্যবহার করা হয়েছে। ডাব্লিউপি রকেট না ব্যবহার করে ডাব্লিউপি সুপার ক্যাশি ব্যবহার করলে আরো বেটার হইতো। তো যাই হোক, ক্যাশি প্লাগইন দেওয়ার পরেও এটা কাজ করছে না। এখানে দেখেন এই ইমেজের আশা করা যায় যে 50% আমি আইডিয়া করতে পারি 50% ইমেজের কারণে স্লো আছে, আমি যতটুকু বুঝতে পারতেছি। তারপর দেখা যায় এখানে কোনো ডাটাই শো করলো না, বাট এই অবস্থা এত স্লো। তবে সাইটের ডিজাইন কোয়ালিটি মোটামুটি চলার মতো একটা ডিজাইন করা হয়েছে। তো যাই হোক, এখানে এটা সার্চ হইতে থাকুক। আর আপনাদের মধ্যে এত উপস্থিতি কমে গেল হঠাৎ করেই, যাই হোক, গুড জব। জি ভাই, আপনি মানে বলছিলেন মানে ওয়ার্ডপ্রেস দিয়ে সারা পৃথিবী 60% আর কি সাইট বানানো হয়েছে। এগুলা কি সব ছোট ছোট সাইজ নাকি বড় বড় সাইটও আছে? টপ ক্লাস সাইটও আছে, দাঁড়ান আমি দেখাচ্ছি একটা টপ ক্লাস সাইট। ও তো আল জাজিরাও ওয়ার্ডপ্রেস দিয়ে করা। যদি শুধুমাত্র আপনি এরকম কথা চিন্তা করেন যে শুধু আল জাজিরাই না, পৃথিবীর অনেক বড় বড় নিউজ পোর্টালও ওয়ার্ডপ্রেস দিয়ে করা। আর এখানে ওরা কিছু নোটিশ দিচ্ছে, হ্যাঁ, যেটা স্লোর কারণ। এখানে দেখেন ওরা লিখে দিছে, হ্যাঁ, স্পিডের কাহিনীগুলো, যেটা হচ্ছে এটা হচ্ছে হাফ সেকেন্ড, 1 সেকেন্ড, এখানে 4.8 সেকেন্ড। ওকে, তো এখানে দেখেন বিশেষ কারণগুলা কি ধরা হয়েছে, টাইম ইনক্রিজ কে করতেছে এইখানে, ইয়াটা কি বলে, ইমেজ, এই ইমেজটা এখানের ইমেজ, মানে টোটালি ইমেজে টাইম ওয়েস্ট করতেছে। এখানে দেখেন আমি কি বলছিলাম যে ইমেজে 50% থাকতে পারে, তাই না? এখানে প্রথম 4.8 সেকেন্ড এখানে যে জিনিসটা আছে, এর ভিতরে টোটাল পেজ সাইজ আছে 4.85 মেগাবাইট টোটাল পেজ সাইজ। তার ভিতরে ইমেজ এই ব্যবহার করছে 2.21 মেগাবাইট। আপনার ফুল ওয়েবসাইটের যদি সাইজ হয় 4.5 বা 5 মেগাবাইট, এখানে
2.5 মেগাবাইট সাইজ যদি আপনার ইমেজেই খায় তাহলে কি হইলো? আমার কথার সাথে কি কাজে মিল আছে? যেটা না দেখে বললাম যে হয়তোবা ওনার ইমেজে সমস্যা থাকতে পারে। মানে বিষয়টা কি বুঝতে পারতেছেন? জি ভাই, জি জি ভাই। জি এখন এখানে জাভা স্ক্রিপ্টে কিছু কাহিনী করছে, সে প্রায় 1.5 মেগাবাইট খাচ্ছে। আর ফন্ট, এখানে যে ফন্ট গুলা ব্যবহার করা হয়েছে সাইটের ডিজাইনিং এর ফন্ট, সেই ফন্টেও খাচ্ছে। সিএসএস এ অল্প কিছু খাচ্ছে। তো সাধারণত যেটা হয়, জাভা স্ক্রিপ্ট এখানে 42% খাচ্ছে, ইমেজ খাচ্ছে 25%, অলমোস্ট 70% শেষ, তাই না? তাই তো এখানে যেটা করতে হবে, প্রচুর পরিমাণে এখানে অ্যানিমেশন আছে, অ্যানিমেশন গুলা কাট করতে হবে, আর সাথে ইমেজকে অপটিমাইজ করতে হবে। আর ডাব্লিউপি রকেট না ব্যবহার করে ডাব্লিউপি সুপার ক্যাশিটা ব্যবহার করতে হবে। আর এই এইটাতে আমি ইমেজের ছিলাম তো, জিজ্ঞাসা করছিলাম যে এইটার উন্নতি করার কোনো পদ্ধতি আছে? উন্নতি করার মানে পদ্ধতি বলতে ইমেজের কোয়ালিটি এটার চেক স্পিড করতে হবে। আমি বলছি, ইমেজের কোয়ালিটি আরো লো করতে হবে। যখন আপনি এলিমেন্টরে একটা ফাইল আপডেট দিবেন, তখন এখানে তখন ওইখানে শো করে যে ইমেজের কোয়ালিটির সাইজটা কত হবে, কাস্টম, ফুল, থাম্বনেল, এরকম থাকে না? আপনি যেহেতু কাজ করছেন ইমেজ বসানোর সময়, তখন আপনি এটাকে ফুল রেজলিউশন রাখতে পারবেন না, সবসময় লো করতে হবে রেজলিউশন। কারণ আপনি তো প্রচুর ইমেজ ব্যবহার করতে যাচ্ছেন, তাই না? এখানে কিছু ইমেজ হয়তো আসেও নাই, কারণ আমার লোডিং সমস্যার কারণে হয়তো বা ছিল, এখানে মনে হয় কিছু ছিল না, এদিক দিয়েও না আমি ভাই, ওখানে কিন্তু এখন কিছু নাই, এখনো কিছু নাই, আসবে। কিন্তু আপনার কাজ এই কয়েকটা ইমেজেই এরকম কাহিনী করে ফেলছে। দাঁড়ান, ইমেজ সাইজও অনেক ছোট, বাট তারপরেও কেন হয়েছে? এলিমেন্টার ভার্সন কত ব্যবহার করছেন? একদম লেটেস্ট। ইলেমেন্টারটা তো আমি জানি না, কারণ ওইটা পুরোটা অন্য একজন দিছে। প্রোতেও সমস্যা হতে পারে, ঠিক আছে? কারণ আর বুস্টআপ ব্যবহার করছে 4 আর জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি, ঠিক আছে, এগুলো সাধারণত থাকবে, এগুলো নিয়ে ব্যাপার না, কারণ এগুলো লাগেই স্লাইডারের জন্য, তারপর নানান কারণের জন্য ব্যবহার করতে হয়, তো সমস্যা নেই। বাট অনেক সমস্যা আছে। তো আমি যেভাবে শেখাবো আশা করি যদি এইভাবে ভাই কাজ একটা করে। কোশ্চেন আছে ভাই। হ্যাঁ বলে হ্যালো ভাই, একটা কোশ্চেন আছে। বলেন, ওই যে আমি আপনি শুনতে যেই পাচ্ছি। সাইট থেকে চেক করলেন, সাইটের ইউআরএলটা একটু যদি দিতেন। হ্যাঁ, এই সাইটের ইউআরএলটা। ইউআরএল দিচ্ছি, হ্যাঁ দাঁড়া। তারপরেও এই যে এখানে হ্যাঁ। কিছু জিনিস আছে, আমি বোঝাই দিই যে আপনার সাইটে কি কি সমস্যা আছে। এখানে সে তো করছেই, তারপরে যে এইখানে এই যে এখানে অ্যারোতে ক্লিক করার সাথে সাথে আপনাকে নোটিফিকেশন দিয়ে দিবে আপনার কোনটার সাইজ কত। এই যে এখানে লিংকের ভিতরে ঢুকে ঢুকে আপনি দেখতে পারবেন, এই দেখেন এখানে হাইয়ের ভিতরে আছে সবগুলা পিকচার, বুঝাইতে পারছি? পিকচার 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 পিকচার, 2টা না 3টা জাভা স্ক্রিপ্ট আছে। মিডিয়ামের ভিতরে সমস্যা, এখানে কি আছে, ডাব্লিউবি ইনক্লুড, এখানে অফিসিয়াল একটা সিএসএস প্রবলেম আছে দেখাচ্ছে। এগুলো সমস্যা না, এগুলো সাইজ ছোট, ঠিক আছে, এগুলো নিয়ে কোনো প্রবলেম না। তারপর এইখানে অনেকগুলা প্রবলেম আছে। এই যে ক্যাশিতে সমস্যা আছে, কিছু ক্যাশ করে রাখছে না, ডাব্লিউপি রকেট ব্যবহার করা হয়েছে, ক্যাশ প্লাগইনে কিছু সমস্যা আছে, ক্যাশ ঠিকঠাক কাজ করে না, এখানে ক্যাশে সমস্যা। আর এই যে এখানে সব ইমেজ, আশা করি মোটামুটি বুঝাইতে পারলাম যে সাইটের কোথায় কি সমস্যা আছে। আপনারাও নিজেদের সাইট চেক করতে পারবেন, সমস্যা নেই। তবে এটা চেক হচ্ছে ক্যানাডা থেকে। আপনার হোস্টিং যদি ক্যানাডার হইতো, সেক্ষেত্রে এখানে 3.8 সেকেন্ড না হয়ে বা 4 সেকেন্ড না হয়ে সেটা তখন হচ্ছে 2 সেকেন্ড হতো। কারণ কান্ট্রি বেস হোস্টিং এর আপনার স্পিড সব সময় বেশি হয়, বুঝতে পারছি? আশা করি ক্লিয়ার, যেটাকে সিডিএন বলা হয়, ঠিক আছে? জি ভাই, বুঝতে আচ্ছা পারছি। ভাই, আমার একটা কথা ছিল। হ্যাঁ কথা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে আপনার হচ্ছে মানে আসলে তো আপনার এই যে মানে পেজ অপটিমাইজেশনের জন্য
বেসিক্যালি হচ্ছে আমরা তো তিনটা সাইট ইউজ করা হয়। একটা হচ্ছে আপনার হচ্ছে গুগল পেজ ইনসাইডার, আবার হচ্ছে জিটি ম্যাট্রিক্স, আর আরেকটা হচ্ছে পিংডম। সেক্ষেত্রে দেখা যায় যে আমি এরকম প্রবলেমে পড়ছিলাম যে একটা সাইট আমাকে তিনটার জায়গাতেই করতে বলছে। আমি যখন জিটি ম্যাট্রিক্স এর জন্য সাইটটাকে মানে মডিফাই করতেছি, তখন দেখতেছি হচ্ছে আমার গুগল পেজ ইনসাইডারের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আবার পেজ ইনসাইডারটা ঠিক করলে দেখা যায় যে আপনার হচ্ছে জিটি ম্যাট্রিক্স এর অসুবিধা হয়ে যায়। এটা পৃথিবীর কোনো সাইটেই সঠিকভাবে কাজ করবে না। আপনি একদিন ফেসবুকে সার্চ করে দেখেন, ইভেন গুগলকেই সার্চ করে দেখেন, google.com এর ভিতর তো সাধারণত কিছুই থাকে না, এটা সার্চ বক্স ছাড়া, তাই না? আপনি সার্চ করলে আপনার ডাটাগুলো দেখায়, তাছাড়া হ্যাঁ। সাধারণ একটা বক্স, তাই না? জি google.com-টারেই আপনি গুগলের পেজ স্পিডে সার্চ করে দেখেন, আর হচ্ছে জিটি ম্যাট্রিক্সে সার্চ করে দেখেন। এখানে ওরকম করে যদি আপনি অপটিমাইজ করতে যান, কোনোভাবেই পারবেন না। আমি এটা হচ্ছে গুগলে 70 হয়েছে, জিটি ম্যাট্রিক্সে 5 সেকেন্ড লোড নিয়ে নিতেছে। কিন্তু সাধারণত যদি আপনি স্বাভাবিকভাবে কাজ করেন, সেটার জন্য আপনার ব্যবহার করতে হবে এক কথায়, সেটা হচ্ছে কান্ট্রি বেস সিডিএন। আপনি যে কান্ট্রির হোস্টিং ব্যবহার করেন না কেন, কোনো সমস্যা নেই, সিডিএন ব্যবহার করতে হবে। আচ্ছা, সিডিএন বলতে তো ফ্রি সিডিএন বলতে তো একমাত্র ক্লাউডফ্লেয়ারই আছে। ক্লাউডফ্লেয়ার তো আছে, ক্লাউডফ্লেয়ার ছাড়া পেইড সিডিএন এর কান্ট্রি বেস সিডিএন আছে। বাংলাদেশের জন্য বাংলাদেশের সিডিএন, অথবা এশিয়ান সিডিএন, অথবা ইউরোপিয়ান, অথবা প্রত্যেকটা বড় বড় কোম্পানি, ফেসবুক বলেন, গুগল বলেন, দারাজ বলেন, ইভ্যালি বলেন, এরকম এরকম যত ধরনের সিডি মানে টপ কোম্পানি আছে পৃথিবীতে, 400, 500, 1000, 2000, 5000 থাকতে পারে, তাই না? টপ কোম্পানি, এরা সবাই যে দেশে তার টার্গেট দেখবেন, সেই দেশের নামে তার একটা ডোমেইন আছে। যেমন ধরেন কি দিয়ে একটা উদাহরণ দেওয়া যায়, কানাডা ইয়া দিয়ে দিতে পারেন, ইউকে দিয়ে দিতে পারেন ভাইয়া, .uk এরকম আছে, .co.uk। মানে এক্সটার্নাল অনেক ডোমেইন থাকবে, যেমন google.com.bd একটা, এটা বাংলাদেশের সিডিএন এ চলে, কিন্তু গুগলের হিসাব সম্পূর্ণ আলাদা। তারপরে আমি দেখাচ্ছি, তারপরে হচ্ছে co.uk ঢুকলো, জি। তারপরে হচ্ছে তারপরে কি দেওয়া যায়, co.us হতে পারে, এই ডোমেইনটা আমার মানে আইডিয়া নেই, com.us মনে হয়, এটা আমি সঠিক বলতে পারতেছি না, ইউএস এর ডোমেইনটা কোনটা যেন। তারপরে .us শুধু, হ্যাঁ .us হতে পারে, অনলি ইউএস হতে পারে, হ্যাঁ .us অনলি ইউএস। তারপর হচ্ছে সিএ তেও ঢুকবে, কারণ গুগল এমন একটা প্ল্যাটফর্ম যে তার নিজস্ব ডোমেইন ছাড়তে রাজি না, ঠিক আছে? তার নিজের ডোমেইন, পৃথিবীতে যতগুলা ডোমেইন তৈরি হয়েছে তার প্রত্যেকটা ডোমেইন কেনা আছে, কোনো ডোমেইন সে ছাড়ে না। ভাই আমি হচ্ছে আপনার এই পেজ স্পিডের বেশ কয়েকটা কাজে আরেকটা প্রবলেমে পড়ছি, সেটা হচ্ছে আপনার মানে আমি যখনই হচ্ছে গুগল পেজ ইনসাইডারের জন্য ঠিক করতে যাই, দেখা যায় যে অনেক ক্ষেত্রে হচ্ছে আমার সাইটের স্পিডটা ভেঙে যায়। মানে সরি, স্পিড না, আসলে মানে সাইটের হচ্ছে স্টাইলটা অনেক ক্ষেত্রে ভেঙে যায়, মানে এলিমেন্টর দিয়ে করা সাইট গুলা বিশেষ করে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার হচ্ছে সিএসএস মিনিফাই করতে বলতেছে, যখন আমি সিএসএস মিনিফাই হাত দিচ্ছি আমার স্পিড ঠিক আসে, বাট দেখা যায় যে সাইটের ডিজাইনটা যেরকম ছিল তার চেয়ে হচ্ছে অন্যরকম হয়ে গেছে। এক কথায় উত্তর হচ্ছে সিডিএন, বুঝছেন? হুম। গুগল আপনাকে, আপনি যদি গুগলে মোবাইল ভার্সন এবং পিসি ভার্সন আলাদা করতে যান, তাহলে আপনাকে সম্পূর্ণ আলাদা করতে হবে। মানে হচ্ছে পিসিতে যে ডিজাইনটা আছে, ওটা সাধারণত আমরা কি করি, আমরা ফেসবুক এটাকে আমরা রেসপন্সিভ করলে হয়েছে, এই যে রিসেন্টলি ওরা যে এই যে ফেসবুকটা তৈরি করছে, হ্যাঁ রিসেন্টলি এটা ওরা মডিফাই করছে মোবাইল ভার্সনে, এটা এরকম, পিসি ভার্সনটাই মোবাইল ভার্সন এরকম আসে। কিন্তু বেশ কিছুদিন আগে যেটা ওল্ড ভার্সন ছিল সেটা কিন্তু হইতো না, ওল্ড ভার্সনে হয়তো হয়তো না, কারণ হচ্ছে ওরা সরাসরি মোবাইলের জন্য ডিটেক্ট করেই দিছে যে মোবাইল ডিভাইস চাইলে সে পিসি ভার্সনে মুভ করবে না, করে দিছিল না। তো এরকম আপনার দুইটা ভার্সনে কাজ করতে হবে সম্পূর্ণ, যদি আপনি ওটা করতে পারেন তাহলেই হবে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওটা ওয়ার্ডপ্রেসেও করা যায়, ঠিক আছে, দুই ভার্সনে দুইটা ডিজাইন। ভাইয়া একটু কথা ছিল, যদি বেদবি না নেন বলবো।
বলে। সো ভাই বেসিক্যালি দেখা যায় যে আমাদের ক্লাসটা কিন্তু মানে 8টা থেকে শুরু হয় আর কি। আমরা কিছুক্ষণ ওয়েট করি যে মানে লোকজন জড়ো হওয়ার জন্য আর কি, মানে যাতে আমরা সবাই অ্যাটেন্ড করতে পারি প্রপারলি। তো দেখেন আপনি চ্যাট বক্সে চেক করে দেখেন, এখানে মানে অনেকে মানে ক্লাস শুরুর আগে মানে অনেক অ্যাডভান্স লেভেলের প্রশ্ন করে, কিন্তু আমরা যারা বিগিনার আছি তো সেই ক্ষেত্রে দেখা যায় যে যারা অ্যাডভান্স লেভেলের কোশ্চেন করে সেগুলো বুঝতে আমাদের একটু অসুবিধা হয়। আবার আমাদের টাইমটাও মানে আপনার ক্ষেত্রে শর্ট হয়ে যায়, কারণ আপনার তো একটা পরবর্তীতে ক্লাস থাকে, তাই না? তো ভাই এই কাজগুলো যদি তারা মানে ক্লাস শেষে করতো তাহলে বেশি ভালো হতো ভাই, কারণ মানে দেখা যায় যে আমরা অনেক সময় ফ্রেশ মেন্টালিটি নিয়ে আসি, ক্লাস আজকে ধরবো, কি কি করাবে মানে প্রপারলি বুঝবো, কিন্তু প্রথমে যদি এই বিষয়গুলো বুঝতে যাই তাহলে দেখা যায় যে অনেক সময় বেজায় গন্ডগোল লেগে যায়। তো আচ্ছা আপনি যদি হ্যাঁ, দেখতেন কাইন্ডলি ভাইয়া, আপনি একটু যদি ভালোভাবে দেখতেন বিষয়গুলো, যারা পারে তারা তো পারেই, কিন্তু আমরা যারা পারি না সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে তো আমাদের এগুলো একটু গন্ডগোল লেগে যায় মাথায়। সেটাও দেখেন কথা। আপনি আপনি একটু চ্যাট বক্সে চেক করেন ভাই, দেখেন অনেকে মেসেজ করছে যে ভাই এই কথাগুলো কিছু বুঝতেছি না, কিংবা কি বলতেছে না বলতেছে, এরা অনেকটা প্রবলেম হয়ে যায়। আচ্ছা ওকে, সবার কথাই যেহেতু আমাদের চিন্তা করতে হবে, ক্লাস নাম্বার 3 মনে হয় আজকে, তাই না? জি ভাই। তো ঠিক আছে, আজকে অবশ্যই একটু অ্যাডভান্স লেভেলের কথা বলে ফেলছি, কারণ না না ভাইয়া, আপনাদের যারা না 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 আপনাকে নিয়ে কোনো সমস্যা নাই ভাই, কিন্তু যারা মানে এই যে এখানে আইসা মানে মানে অ্যাডভান্স লেভেলে কাজ পারে তারা ওইখানে শিখতে আসছে, কিন্তু তারা যে যে কোশ্চেন গুলো করে এগুলো সে মানে মোটে অনেকটা মানে বেশি হয়ে যায় আর কি এখানে। আপনাদের জন্য ঠিক আছে, পারফেক্ট কথা, কারণ হচ্ছে আপনারা যারা নতুন তারা আসলে অপটিমাইজ সম্পর্কে জানবেন না, এটাই স্বাভাবিক। জি জি। ওয়েবসাইট তৈরি করে কিভাবে এখন আপনারা জানেন না, কারণ জি হচ্ছে এখানে শুধুমাত্র আমি ইনস্টল করাটুকু শিখাইছি, আর এক্স্যাক্টলি কিছু ভাই। শিখাইনি। তো ওকে, আমরা জি ভাই। ক্লাস কন্টিনিউ করি। আশা করি সামনে আমরা চেষ্টা করব অপটিমাইজ রেখে কাজ করার। ওকে, জি ভাই, আপনাকে ধন্যবাদ ভাই অসংখ্য। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমরা কাজ শুরু করি। ভাইয়া একটা কোশ্চেন করব। হ্যাঁ হ্যাঁ, কোশ্চেন করে। ভাইয়া এলিমেন্টর প্রোটা কি আজকে আমাদেরকে দেওয়া যাবে কিনা? যখন আমরা কাজ করব তখনই পাবো, এটা নিয়ে টেনশন করার কিচ্ছু না। আচ্ছা ঠিক কাজে আছে। কন্টিনিউ করলেই পাবে, ঠিক আছে জিজ্ঞেস ভাইয়া। করতে হবে না, আমি নিজে থেকেই দিয়ে দেবো। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। যেহেতু এখানে অ্যাডভান্স, বিগিনার, জিরো লেভেল, তাই না, সবই আছে নাকি? তো জি ভাইয়া। স্বাভাবিকভাবে কন্টিনিউ করার চেষ্টা করি, কারণ যেহেতু যদিও একটা ফ্রি কোর্স, বাট ফ্রি হইলেও আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব যেন যা শিখাইতে নিয়েছি আপনাদের সেটাই আমি শিখাইতে পারি। ঠিক আছে? জি ভাইয়া। আর বাহিরে যারা কথা বলছেন কাইন্ডলি সবার বিষয়টা চিন্তা করে একটু মাইকটা বন্ধ রাখলে খুশি হই। আমার সব ক্র্যাশ করছে, পিসিতে সমস্যা হয়েছিল, সবগুলো আবার ইনস্টল দিতে বলছে। আচ্ছা যাই হোক, আমরা একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করেই নিই, সমস্যা নেই। এখন আসল কথা হচ্ছে ইউজার অলরেডি এক্সিস্ট। ওকে, তাদের ব্যাচ হচ্ছে ব্যাচ নাম্বার কত যেন ছিল, 2 3 না? আচ্ছা, হ্যাঁ, আমাদের স্টার টিম জিনিসটা বন্ধ হয়েছে। আমাকে কিছু বলছেন? বললাম যে আমাদের স্টার টিমটা কাজ ছিল আর কি, স্টার টিমটা। আচ্ছা ঠিক আছে। ভাই আমাদের 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 আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন শিখেছিলেন, তারপরে কিভাবে ম্যানুয়ালি করতে হয়, কিভাবে মানে 30 সেকেন্ডে করতে হয়, কিংবা মানে ওয়ান ক্লিকে করতে হয় সেটা শিখেছিলেন। তারপরে বলছিলেন যে আমাদের করার জন্য অ্যাস্টার থিমটা ইনস্টল করে রাখার জন্য, তো আমরা এইচডব্লিউটা করে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, আমরা এসটা নিয়ে এখন কাজ করব, সমস্যা জি নেই। ভাই। ওকে, এখানে স্টাডি অনেক অনেক অফলাইনে দেখাইতেছেন নাকি অনলাইনে দেখাইতেছেন? অফলাইনেই দেখাচ্ছি। আপনারা তো ডোমেইন হোস্টিং কেউ পারচেজ করেন নাই বা কেউ ফ্রি ব্যবহার করতেছেন। সাসপেন্ড খাইছেন কয়জন ফ্রি ব্যবহার করে? এখনো খান নাই কয়জন, খাইছেন কয়জন?
ড্রাগন তো ইনস্টলই হইলো না আর কি, ইনস্টল করছি হ্যাঁ, কিন্তু আমি কাজ করে না। সাসপেন্ড খেয়েছে, এখন আবার করছি। স্বাভাবিক সাসপেন্ড খাবেন, কারণ হচ্ছে পাওয়ার বেশি খেয়ে ফেললে ওরা সাসপেন্ড করে দিবে, আর ওদের রোবট অনেক হার্ড, যেহেতু ফ্রিতে ব্যবহার করছেন তো সাসপেন্ড হওয়ার চান্স অনেক বেশি। তো যাই হোক, মানে সাসপেন্ড কিছুই করলো না, কিন্তু ইনস্টল হয়েছে কিন্তু কোনো কিছু দেখি না পরে আর কি, কাজ করে না। এটা কিসের জন্য? ফ্রিতে এটার প্রশ্ন করে লাভ নাই, আসলে কিসের জন্য এই প্রশ্নটা করলে আমি উত্তর দিতে পারবো না। অনেক কারণেই হতে পারে, মেন কারণ এটা ফ্রি জিনিস, আপনি ওরা আপনাকে যেভাবে চালায় আপনার সেভাবেই চলতে হবে, এটা হচ্ছে প্রথম কথা আর প্রধান কথা। যাই হোক, আমরা প্রায় 30-35 মিনিট সময় নষ্ট করে ফেলছি। এখন এখান থেকে অনেক প্লাগইন আছে, এবং আমি ইনঅ্যাক্টিভ করে দিই কারণ আপনাদের বুঝতে অসুবিধা হবে। জি ভাইয়া। আচ্ছা, এখন আমাদের ফুল ফ্রেশ আছে তাই না এই বারটা? জি ভাইয়া। আমরা এলিমেন্টরটা আমরা আপাতত, আচ্ছা আমরা আজকে এলিমেন্টর এবং এলিমেন্টর প্রো নিয়ে পরিচিত হব, নাকি শুধু এলিমেন্টর নিয়ে আগে পরিচিত হয়নি? কারণ নতুন যারা আছে তাদের সুবিধা হবে যে সিঙ্গেল ভাবে পরিচিতি হইলে পরে যে আপনার পেইড ভার্সনে যে কি কি ধরনের ফিচার গুলো আছে বুঝতে সবার আশা করি সুবিধা হবে। জি ভাই, এটা বলি ভালো হয়। দেখলে হ্যাঁ হ্যাঁ ওইটাই। আমরা আমার মানে লোকাল হোস্টে সাধারণত সমস্যা হচ্ছে ফাইলটা ডাউনলোড করে দেন ইনস্টল করলে সেটা বেটার ইনস্টল হয়, ঠিক আছে? তো আমি ওইটাই করি, আমার ডাউনলোড করা আছে পিসিতে, আমি সেটাই ইনস্টল করে নিলাম। আর প্লাগইনটা আপনারা যাদের ডাউনলোড করা থাকে বা যারা ডাউনলোড করতে চান, সরাসরি এখানে এলিমেন্টর লিখলে, এলিমেন্টর লেখার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন, এলিমেন্টর লেখার সাথে সাথে এখানে পাবেন। যদি এখান থেকে ইনস্টলে সরাসরি এখান থেকে ইনস্টলেশনের একটু প্রবলেম হয়, আমি ওই জ্যাম ফাইলটা আপলোড করে দিছি। হ্যাঁ ওইটাই, এটা হচ্ছে তাহলে যাবেন হচ্ছে wordpress.org তে, wordpress.org তে যাওয়ার পরে যেখানে ইনস্টল অথবা আপডেট, মানে আপডেট আসছে বলে এখানে আপডেট লেখা আসছে, ইনস্টল লেখা আসবে, এখান থেকে আপনারা যাবেন হচ্ছে প্লাগইনে যাওয়ার পর এই বক্সে আপনি যখন লিখবেন এলিমেন্টর লিখে সার্চ করবেন, তখন এখানে এলিমেন্টরটা আসবে, এভাবে আপনি ওপেন করেন, দেন এখানে ডাউনলোড করে এটাকে আপনি এখানে এসে আপলোড প্লাগইনে ক্লিক করবেন, প্লাগইনে এসে আপলোড প্লাগইনে ক্লিক করে চুজ ফাইলে গিয়ে আপনার জিপ ফাইলটা আপনি সরাসরি এখানে অ্যাড করে ইনস্টলে ক্লিক করবেন, দেন হয়ে যাবে। ওকে, আমি আপডেট দিচ্ছি না কারণ আপডেট লাগবে না, আপডেট যেহেতু আপডেট দিতে আবার ঝামেলা হইতে পারে, এই জন্য দিব না। তো সাধারণত আমরা যখন কোনো এলিমেন্টর দিয়ে কাজ করব, আমাদের প্রথমে লাগবে হচ্ছে একটা পেজ, আমরা অ্যাড নিউ পেজে ক্লিক করে আমরা একটি পেজ নিয়ে নিব, পেজের নাম দিলাম ধরেন এলিমেন্টর ফার্স্ট ক্লাস, ওকে, দিয়ে আমরা পাবলিশে ক্লিক করব। এখানে একটা লিংক দিয়েছে আমাদের, কপি ইউআরএল করেও আমরা নিউ ট্যাবে গিয়ে ইউআরএলটা পেস্ট করতে হবে। এই হচ্ছে আমাদের সাইটের অবস্থা, হেডার আছে, ফোটার আছে, পাশে ক্যাটাগরি আছে, এটা হচ্ছে আমাদের পেজ। পেজের শুধুমাত্র আমাদের টাইটেলটা শো করছে, যেহেতু আমরা এখানে কোনো সামারি লিখিনি, লিখে আপডেট দিইনি, তাই এখানে আমাদের কোনো ডেসক্রিপশন কিংবা সামারি কিছুই আসে, তো আমাদের ডেসক্রিপশন লাগবে না, আমাদের শুধুমাত্র পেজটা ক্রিয়েট হয়ে গেলেই হয়ে যাবে। দেন আপডেট দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এডিট উইথ এলিমেন্টর, অথবা আচ্ছা এইখানে অপশনটা শো করেনি, যাই হোক এখান থেকে আমরা পেজ থেকে আমরা এডিট উইথ এলিমেন্টর করব, অথবা আপনারা যদি ভুলে যান কোনো কারণে তখন সরাসরি পেজে চলে যাবেন, পেজ, তারপর আপনি এখানে সার্চ করতে পারেন যে এলিমেন্টর লিখে সার্চ করলে, যেহেতু এলিমেন্টর নামে আপনি পেজ তৈরি করছেন, তো এই চলে আসছে আমার, যেহেতু এখানে 130টা পেজ পাবলিশ করা আছে তাই আমি এভাবে সার্চ করে নিলাম। অথবা আপনি চাইলে সার্চ না করেও এখানে দেখে দেখে নেক্সট পেজ আছে গিয়ে গিয়ে বের করতে পারেন, স্বাভাবিক। তো আমরা এখান থেকে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব, কিছুক্ষণ সময় নিয়ে এলিমেন্টরে আমাদের নিয়ে আসবে। তো এখানে আমাদের
এটা হচ্ছে প্রো ভার্সন সব লক অবস্থায় আছে, আমরা এখানে টানলে আসবে না, এখানে লেখা আছে প্রো। হ্যাঁ, এভাবে টানলে আসবে না। তোমরা প্রো ভার্সনটাকে এখানে ক্লিক করে হাইড করে দিচ্ছি। জেনারেলটা আমাদের অ্যাক্টিভ আছে, সাইড বারটা আমাদের অ্যাক্টিভ নাই কারণ এটা প্রো ভার্সনের ফিচার। কমার্স আমাদের অ্যাক্টিভ নাই, এটা প্রো ভার্সনের ফিচার। ওয়ার্ডপ্রেসটা অ্যাক্টিভ থাকবে, আর অ্যাক্টিভ থাকবে হচ্ছে জেনারেল, অ্যাক্টিভ থাকবে হচ্ছে বেসিক। এখন আপনাদের প্রশ্ন হচ্ছে সবকিছু বুঝলাম ভাই, কিভাবে আমরা সাইটটা ডিজাইন করব না? ভাই রেকর্ডটা করলে ভালো হতো, রেকর্ড মেবি হচ্ছে না। রেকর্ড হচ্ছে, 30 মিনিট হয়ে গেছে রেকর্ড। আচ্ছা, এখন আপনাদের প্রশ্ন হচ্ছে এটা। তো আমরা প্রথমে আমরা এলিমেন্টরের শর্টকাট কিছু ফাংশন দেখব। এটা হচ্ছে আমাদের পেজ, রাইট? রিলোড দিই, এটা হচ্ছে আমাদের পেজ। এখন রিলোড দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছুই নেই। আগে তো মাঝে একটা বক্স ছিল না, সেটা কই গেল? সেটা যেহেতু এই বক্সের ভিতরে কিছুই নেই, আমরা এখানে আপডেটে ক্লিক করে ফেলছি, তাই এটা কোনায় যে হোম, ব্লগ, শপ, পেজ এগুলা কি অটোমেটিক আসছে মেনুটা? হ্যাঁ, এটা অটোমেটিক আসছে। এর কারণ হচ্ছে এটা আমরা একটা মেনু বার সেট আপ করে রাখছি, তাই এটা নিয়ে আমরা সামনে কথা বলবো, সমস্যা নেই। এটা নিয়ে আমরা সামনে আসবো, এটা আসুক বা না আসুক এটা নিয়ে কোনো কথা নেই। তো এই হচ্ছে অবস্থা, আমাদের পেজ টোটালি ব্ল্যাঙ্ক, হেডার আছে এবং ফুটার আছে। তো আমরা সর্বপ্রথম যেটা করব, এলিমেন্টরের যে বেসিক পরিচিতি আছে সেটা নিয়ে আমরা কথা বলবো। এখানে সবকিছু ঠিকঠাক আছে। এখানে আছে হচ্ছে সেটিংস আইকন। সেটিংস আইকনের কিছু কাজ দেখবো আমরা। এখানে আছে হচ্ছে স্ট্যাটাস, পাবলিশ, টাইটেল, হাইড টাইটেল, ফিচার ইমেজ, পেজ লেআউট। এই জিনিসগুলো কি এটা আমরা সবাই বুঝি। পাবলিশ, পেন্ডিং রিভিউ, প্রাইভেট, ড্রাফট, তাই না? পাবলিশ হলেই তো শো করবে। আর ফিচার্স ইমেজ কোনোভাবে কি একটু জুম করা যায়? আচ্ছা, এখন হয়, এখন হয়, দেখা যায়? হ্যাঁ ভাইয়া দেখা যায়। আচ্ছা, ডিসপ্লের সাইজটা বড়, এই জন্য সমস্যা। তো এখানে আমাদের যে সেটিংস আছে, এখানে হচ্ছে যে ফিচার্স ইমেজ আছে, তো এটা আমাদের লাগে না সাধারণত। বাট হাইড টাইটেল জিনিসটা কি, এটা যদি আমরা শো করে দিই, হয়তো বা এই থিমটাতে শো করবে না। টাইটেলটা হচ্ছে এই জিনিস, এটা হচ্ছে এইখানে যে আমাদের যে এই পেজটার নামে যে টাইটেলটা ছিল এখানে ডিসপ্লে হইতো, বাট এই থিমের ক্ষেত্রে হয় না। তো এটা সবসময় আমরা অফ রাখবো। আর এখানে পেজ লেআউট আছে হচ্ছে সাধারণত থাকবে হচ্ছে 3টা, আর থিমের যদি কোনোটা থাকে তাহলে থিমেরটা। আমরা ডিফল্টে পাবো হচ্ছে হেডার, ফুটার, যেটা থিমের বাই ডিফল্ট। আর আমরা যদি এখানে এলিমেন্টর ক্যানভাস ব্যবহার করি সেক্ষেত্রে আমরা ফুল পেজটাই ব্ল্যাঙ্ক পাবো, মানে এখানে থিমের কোনো কাজই নাই, টোটালি থিমের কাজ না, মানে থিমের কোনো কাজই নেই। শুধুমাত্র থিমের কিছু কিছু সিএসএস কাজ করবে এখানে। আপনারা যারা ওয়েব ডিজাইন জানেন তারা সিএসএস সম্পর্কে জানেন যে ওয়েবসাইট তৈরি করতে হলে সিএসএসই মেন আপনার ওয়েবসাইটটা ডিজাইন করার জন্য। এটা যদি আমরা আপডেট দিই, এই পেজে এসে যদি আমরা এখন রিলোড করি, দেখবো টোটালি ব্ল্যাঙ্ক পেজ, কিচ্ছু নেই, কারণ এইখানেও তো কিচ্ছু নেই। আর এইখানে আরেকটা অপশন আছে, এলিমেন্টর ফুল উইডথ। ফুল উইডথটা কি? এলিমেন্টর ফুল উইডথ হচ্ছে এখানে যখন আমি এভাবে দেখব, এই পাশ থেকে এই পাশের ডিসপ্লের দূরত্ব আমার যতটুকু আছে, পুরো ডিসপ্লের দূরত্ব আমার যতটুকু আছে সেটাই হচ্ছে উইডথ। সেটা আপনার ডিসপ্লে 5000 পিক্সেলও হতে পারে, আপনার ডিসপ্লে 100 পিক্সেলও হতে পারে, 500 পিক্সেলও হতে পারে। সেটা আপনার ডিসপ্লের উপর নির্ভর করবে কতটুকু উইডথ দরকার, বাট সে 100% দিবে। এখন আমরা যেহেতু শুধুমাত্র পরিচিতি নিব, সো ডিফল্টেই থাকুক, আমরা এটা আপডেট করে দিচ্ছি। আচ্ছা, এখন আমরা মেন কাজ শিখবো, সেটা হচ্ছে এমনি কি ফুল উইডথটাই বেস্ট হবে? আমরা সামনে ওটা জানবো, সমস্যা নেই। আমরা এভাবে আগে পরিচিতিগুলো জানি, দেন হচ্ছে আমরা সামনে আগাবো কাজে। আচ্ছা, এখানে ড্রাগ
উইড গেট হেয়ার। আচ্ছা, এখানে প্লাস আইকন আর হচ্ছে একটা ফোল্ডার আইকন আছে। ফোল্ডার আইকন নিয়ে আমি এখন কথা বলবো না, কারণ ফোল্ডার আইকন আপনাদের আপাতত লাগবেই না, যখন লাগবে তখন কথা বলবো এটা নিয়ে। এখানে প্লাসে ক্লিক করলে এখানে সিলেক্ট ইউর শর্টকাট আছে। এখানে আমার ওয়েবসাইটকে আমি কয়টা সাইজে ভাগ করতে যাচ্ছি সেটা আমি মানে অ্যাড করে নিব। তো সাইজ এখানে ডিসপ্লে করা আছে, যেটা আপনি টাচ করবেন সেটা আপনি নিতে পারবেন। সিঙ্গেল সাইজ নেন, এখানে একটা সিঙ্গেল বর্ডারের সাইজ আসছে, এটা হচ্ছে এই সাইজের পুরোটা সিঙ্গেল। আবার যদি আপনি 3টা সাইজ নেন, এখানে 3টা বক্স আছে। আবার যদি আপনি এরকম নেন, এপাশে ছোট এপাশে ছোট, মাঝেরটা বড়। আবার যদি আপনি এরকম নেন, সবগুলা সমান। তো এখান থেকে সমান বড় ছোট আপনি নিজেও এভাবে টেনে টেনে করতে পারবেন। এটা হচ্ছে এলিমেন্টরের সবচেয়ে মজার জিনিস। আপনার ডিজাইন কোনোটা মানে কোড লিখে করতে হবে না, সেটা এইভাবে টেনে টেনেই করতে পারবেন। তো এটা হচ্ছে কিভাবে সাইটটা তৈরি করবেন সেটা একটা সিস্টেম। যেমন আমরা যে কোনো ওয়েবসাইট দেখি, যেমন ফেসবুক দেখেন 3টা পার্টে করা আছে। আমরা যদি একটু বোঝাই, এটা হচ্ছে একটা পার্ট, এটা হচ্ছে একটা পার্ট, আর এটা হচ্ছে একটা পার্ট, আর এই পার্টের ভিতরে এইখানে আছে একটা পার্ট, রাইট? তো এগুলো হচ্ছে এক একটা পার্ট। কেন বললাম এই কথা? কারণ আপনি যদি ফেসবুকের মতো ফিচার তৈরি করতে চান, সেটা তো আর সম্ভব না ওয়ার্ডপ্রেসে, তাহলে এখান থেকে আপনি 3টা পার্ট নেবেন। 3টা পার্টে ধরেন 2টা পার্ট এরকম ছোট, মাঝের পার্ট বড়, ফেসবুকের মতো। এটাই বোঝাতে চাইছি যে পার্টটা এটা দিয়েই তৈরি করতে হয়। আবার বিকল্প পদ্ধতি হচ্ছে ইনার সেকশন এভাবে টান দিয়ে এনে আপনি পার্টটা তৈরি করতে পারবেন, এভাবে টান দিয়ে। এখানে দেখেন ইনার সেকশনের পার্টটা তৈরি হয়েছে, একটা পার্ট। এখানে আবার টান দিয়ে নিই, এখানে প্রথমে যে ব্যাকগ্রাউন্ড একটা পার্ট দেখতে পাচ্ছেন, ভিতরে দেখেন 2টা এক্সিস্ট বাটন আছে। তো 2টা বাটনের মধ্যে প্রথমটা হচ্ছে এই ইনার সেকশন, পরেরটা হচ্ছে এইখানের একটা সিঙ্গেল পার্ট। একটা সিঙ্গেল পার্টের ভিতরে আমরা সরাসরি আবার এইভাবে ইনার সেকশন টান দিয়ে নিয়ে ছাড়তে পারবো। এখান থেকে আবার এখানে রাইট মাউস ক্লিক করে আমরাকে অ্যাড নিউ কলাম করতে পারবো, অথবা সেম সাইজে ডুপ্লিকেট করতে পারবো, কিন্তু সাইজটা সে অটোমেটিক 3টা বক্সের সাইজ 33 পয়েন্ট যত হয় সেটা সে নিয়ে নিবে। কারণ আমাদের চিন্তা করতে হবে 2টা ওয়েতে। একটা হচ্ছে এই যে লাস্টের যে বক্সটা দেখতে পাচ্ছেন, এই বক্সটার সাইজটা হচ্ছে 100%। আপনার ডিসপ্লে যতই বড় হোক, ধরেন একটা ঘরের সমান ডিসপ্লে, কোনো সমস্যা নাই, সাইজ 100%, বুঝতে পারছি? আবার ধরেন ডিসপ্লে আপনার মোবাইলের সমান ছোট, আপনার ল্যাপটপে, সাইজ 100%, বুঝাইতে পারছি? আর ভিতরেরটাও ওরকম 33 করে ভাগ হবে। ওকে, আশা করি সেকশন ভাগের ব্যাপারগুলা ক্লিয়ার। কারো কোনো প্রশ্ন আছে সেকশন ভাগ নিয়ে, যে ভাই ভাগ করা বুঝি? ভাই ভাগ করা বুঝতে পারছি, কিন্তু এই মানে এই জিনিসটা কোন ক্ষেত্রে কাজে লাগবে একটু যদি বলতেন কষ্ট করে। এই জিনিসটা সব ক্ষেত্রেই কাজে লাগবে, সব ক্ষেত্রেই লাগবে। তারপরে সামনে আরো শিখবো। এটা ছাড়া আর এই জিনিসগুলো ছাড়া আমাদের সাইটের ডিজাইনই হবে না। তার মানে কারো যদি প্রশ্নও থাকে মনে, ভাই ভাগ কি, এই কি, সেই কি, সমস্যা নাই, প্রশ্ন না করলেও সমস্যা নাই। আমরা এটা নিয়ে আমরা সারা জীবন কাজ করব। ইনার সেকশন আর এই সেকশন, ঠিক আছে? এই 2টা সেকশন ছাড়া আমরা এলিভেটরে কাজ করতে পারবো না। কারণ আমার কোন জায়গায় কি ডিজাইন হবে যদি আমরা এটা দিয়ে নির্ধারণই না করে দিই, তাহলে ডিজাইনটা আবার বসবে কিভাবে, তাই না? প্রশ্ন তো এইখানে। তো এখন ধরেন এরকম 3টা পার্ট নিয়ে নিলাম। তো এই পার্টগুলোর ভিতরে আমি এই জিনিসগুলো টেস্ট করব এক এক করে। ওকে, আমি কি করব, এই জিনিসগুলো কি আসলে, মানে জিনিসগুলো আসলে কি, কিভাবে কাজ করে, এগুলো আমি একটু টেস্ট করব। আচ্ছা, হেডিং জিনিসটা কিভাবে টান দিই, এটার ভিতরে দেখেন একটা ব্যাকগ্রাউন্ড, একটা কালার আসছে, বুঝতে পারেন? তো কালার আসলেই ওখানে আপনি মাউসের টাচ বাটনটা ছেড়ে দিবেন, এভাবে চলে আসবে। এটা হচ্ছে হেডিং। তো হেডিং এর H2 H1 এগুলো হচ্ছে সাইজ। আপনার এই সাইজগুলো হচ্ছে হেডিং এর ভিতর থাকে। H মানে হচ্ছে হেডিং, ঠিক আছে?
ম্যাক্সিমাম H1 থেকে H6, তারপর হচ্ছে ডিপ স্প্যান, তারপর হচ্ছে প্যারাগ্রাফ। এরকম ছোট বড় সাইজ আছে। সাধারণত H2, H1, H2, H3 ব্যবহার করা হয়। 4, 5, 6 খুব কম ব্যবহার করা হয়। যাই হোক, এগুলো নিয়ে আমাদের কথা না। আমরা এখানে যাবতীয় যা লিখতে চাই আমরা সব লিখতে পারবো, এখানে অটোমেটিক সেটা আসবে, আমরা ডিসপ্লেতে দেখতে পারবো। আর যদি আমরা এটাকে সেন্টার, রাইট, জাস্টিফাইড, লেফট করতে চাই আমরা সবই পারবো। আর এ পাশে হচ্ছে স্টাইল। স্টাইল এর ব্যাপারটা আমরা একটু পরে আসবো। সবগুলোর আমরা স্টাইল একবারে শিখবো। সবাইকে আমি যেহেতু শুরুতে শিখাই, আপনাদের আমি একটু ভিন্নভাবে শিখাই। প্রথমে আমি প্রত্যেকটা ডিসপ্লে করলে কি হয়, কোনটার কি কাজ সেটা শিখিয়ে যাচ্ছি। ওকে, এটা হচ্ছে ইমেজ। ইমেজে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইমেজ দেখাবে। এখানে ইমেজের সাইজ আপনি ব্যবহার করতে পারবেন, যেহেতু এটা কোনো ইমেজ না, এখানে এমনি শো করানোর জন্য ওরা দিয়েছে ডিসপ্লেতে। আমরা চুজ ইমেজে ক্লিক করে, এখানে আমার প্রচুর ইমেজ আপলোড করা আছে। প্রথমে আমি আপলোড ফাইলে ক্লিক করে আমার ডেস্কটপ থেকে আমি যে কোনো একটা ইমেজ, ডাউনলোড করা ইমেজ আমি এখানে অ্যাড করে ইনসার্ট করলে এখানে ইমেজটা চলে আসবে। ইমেজের সাইজ ঠিক থাকবে, বাট আমি কোয়ালিটি এখানে একটু বোঝার চেষ্টা করবেন। এখানে ইমেজের কালারগুলো চেঞ্জ হয়, দেখেন তো সাইজ ছোট হয়েছে। আচ্ছা দেখেন, দুই পাশে কাট হয়ে একটা থাম্বনেল সাইজ হয়েছে। এখানে ফুল দিলে দেখেন ইমেজের কোয়ালিটি, আর এই সাইজটা দিলে ইমেজের কোয়ালিটি, এই সাইজটা দিলে কোয়ালিটি, সবকিছু দেখা যাচ্ছে সেম। যখন আপনি মিডিয়াম করে ওখানে এখানে ইমেজের কালারটা হালকা চেঞ্জ হয়, বোঝা যাচ্ছে না, বা 300 করলেও বোঝা যাচ্ছে ইমেজের কালার চেঞ্জ হয়। এরকম সাইজটাই আপনি যখন ইমেজ অপটিমাইজ করতে যাবেন তখন সাইজটা কমাই দিতে হবে, একদম লোর ভিতরে রাখতে হবে। ফুল এরকম ফুল ইমেজের হাই কোয়ালিটির সাইজ দেওয়া যাবে। ইমেজ কভার লেফট রাইট করতে পারবেন, ইমেজের ক্যাপশন দিতে পারবেন, সব দিতে পারবেন, ঠিক আছে, লিংক আপ করতে পারবেন। এগুলো নিয়ে আমরা পরে আসবো। ইমেজে ক্লিক করলে অন্য একটা সাইটে ঢুকবে বা অন্য কোথাও ঢুকবে, এটা আমরা পরে আসবো। তারপর হচ্ছে টেক্সট এডিটর। টেক্সট এডিটর হচ্ছে ধরতে পারেন মাইক্রোসফট ওয়ার্ডের মতো, এরকম করে আপনি বোল্ড করুন, বোল্ড হয়ে গেল। এখানে আরো কিছু আছে, এই যেটা, এটা ক্লিক করে বের করলে টগল বারে এখানে এরকম কালার আছে, কালার চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে এই যেখানে একটা দাগ দাগ হয়ে আসছে দেখেন, তারপরে কন্ট্রোল জেড দিলে আন্ডু হবে, অ্যালাইনমেন্ট, সেন্টার, লেফট, এরকম এই যেখানে অনেক কিছু আছে, এগুলা অ্যাড করতে পারবেন, ঠিক আছে। এরকম এক কথায় বলতে পারেন এটা মাইক্রোসফট ওয়ার্ডের মতো, সবকিছুই করা যায় এখানে। এখানে আপনি যা লিখবেন সেটা এখানে কাউন্টেবল হবে। আর এটার সাউন্ডে একটু প্রবলেম হচ্ছে। সাউন্ডে কি রকম প্রবলেম হচ্ছে? টিভি ঝিরঝির করার মতো শব্দ হতেছে আর কি, বুঝছেন, মানে অনেক সময় ডিসলাইন থাকলে যেরকম ই করে না আমাদের, এরকম শব্দ হচ্ছে আর কি। আচ্ছা, হল। এখন ক্লিয়ার? এখনো সেম সমস্যাই হচ্ছে ভাইয়া। এখন না, সেম সমস্যাই হচ্ছে ভাইয়া। আচ্ছা, ও এখানে হেডফোনটা চেঞ্জ করো। ভাই ক্লাস কন্টিনিউ করেন, করার ইচ্ছা নেই, শোনা একটু কথা জি জি, কোনো প্রবলেম নাই যদিও ভাইয়া। ভাইয়া ফুল ডিসপ্লেটা দেখা যাচ্ছে না। ভাই আপনি স্ক্রিনে ডাবল ক্লিক করেন, ফুল ডিসপ্লে আসছে। এখন কি সমস্যা ফেস করেন? কোনো প্রবলেমই নেই, একদম ক্রিস্টাল ক্লিয়ার। সমস্যা হচ্ছে এখন? ভাই কিন্তু আগের ভিডিওটা কি কন্টিনিউ হেডফোন ব্যবহার করলাম, ভিডিও কন্টিনিউ হচ্ছে। ধন্যবাদ। তো যারা স্ক্রিন দেখতে পাচ্ছেন না আমাকে কষ্ট করে খুঁজে পিন করে নিন,
তাহলে আমার স্ক্রিন দেখতে পারবেন। আচ্ছা, এখন এটা হচ্ছে এরকম, আপনি ইন্টার দিলে নিচের লাইন থেকে লেখা শুরু হবে। তো এরকম অনেক কিছু আছে, আমরা কলামের গ্যাপ, ট্যাব ইত্যাদি ইত্যাদি এগুলো আমরা শিখবো সামনে। আর স্টাইল আর অ্যাডভান্স প্রত্যেকটা সেকশন আপনি যখন আনবেন, সবার একটা স্টাইল সেকশন, অ্যাডভান্স সেকশন আছে। তো এগুলো আমরা একসাথে শিখবো, শেষের দিকে গিয়ে একসাথে শিখবো। আমরা জাস্ট এগুলা একটু বুঝে নিই যে কোনটার কাজ মূলত কি। যেমন আমি এখানে আরো দুইটা সেকশন নিই, একটা সেকশনের ভিতরে আবার এখানে ক্লিক করে আবার এটা ব্যাক আসতে পারবে। তো ভিডিওতে ক্লিক করি, এখানে ভিডিও, ইউটিউবের আপনি যে কোনো একটা ভিডিও লিংক কপি করে এনে এখানে দিলেই এটা ভিডিও আকারে হবে। হ্যাঁ, ভিডিও চলছে, তো ভিডিও আপনি অটো প্লে করতে পারেন, ওয়েবসাইট আসার সাথে অটো প্লে হবে এবং সাউন্ড হবে। তারপরে যদি চান যে সাউন্ড মিউট রাখবেন বাট ভিডিও প্লে হবে, তখন সাউন্ডে দেখেন অটো মিউট হয়ে গেছে, ভিডিও প্লে হচ্ছে। আর ভিডিওটা কি মোবাইলে প্লে হবে? আপনি যদি ইয়েস দেন তাহলে মোবাইলে চালু করার সাথে সাথে প্লে হবে। তারপর বাকি প্রাইভেসি মোড হচ্ছে, এখানে আপনার কোনো ইয়া থাকবে না, উপরে লিঙ্ক টিঙ্ক কিছু থাকবে না এগুলা। ঠিক আছে, আপাতত এতটুকু জানলেই হবে, আর বাকি কিছু জানা দরকার নেই। এখানে এনি ভিডিও দিলে সাজেস্ট ভিডিও হিসাবে এই ভিডিওর পরে যে কোনো ভিডিও ইউটিউব সাজেশন দিতে পারে, সেটা আসবে। ঠিক আছে, আর কারেন্ট ভিডিও চ্যানেল হচ্ছে আপনার এই চ্যানেলের ভিডিওটাই সাজেস্ট করবে। আচ্ছা, এখানে ইমেজ ওভারলি হচ্ছে, ধরেন এই ভিডিওর একটা থাম্বনেল দিবেন, ধরেন এই থাম্বনেলটা দিবেন, তো এই থাম্বনেলটাই প্লে করার সাথে সাথে এই ভিডিওটা প্লে হবে। আর ইমেজের সাইজ আপনি ছোট, বড়, মাঝারি যে কোনো সাইজ করতে পারেন। ওকে, আর লাইট বক্স করলে এটা লাইটিং একটা বক্স আসবে। তো আশা করি মোটামুটি ভিডিওর ব্যাপারে ক্লিয়ার। আর ভিডিওর সোর্স হিসেবে ইউটিউব, ভিমিও, ডেইলি মোশন, ঠিক আছে, সেলফ হোস্টেড, এরকম 4টা কোম্পানির ভিডিও আপনি হোস্ট করতে পারবেন। সেলফ হোস্টেড মানে আপনার ভিডিও আর কি। ঠিক আছে, থাম্বনেলটা কোথা থেকে হচ্ছে স্পেশালি এই যে নিচে ইমেজ ওভারলে, ভিডিও হচ্ছে উপরে আর নিচে হচ্ছে ইমেজ ওভারলে, এখান থেকে। ঠিক আছে, ওকে ওকে, তো এইটুকু বেসিক। আর এটা হচ্ছে বাটন, বাটনের কাজটা হচ্ছে ক্লিক করা। আপনি বাটনের সাইজ এক্সট্রা স্মল, মিডিয়াম, তারপর হচ্ছে লার্জ, এক্সট্রা লার্জ, এরকম বড় ছোট করতে পারবেন এবং আপনার পছন্দ মতো সাইজ করতে পারবেন, সেটা আমরা শিখবো সামনে। আর এখান থেকে আপনি ইমেজের পাশে, মানে এইটার পাশে কোনো আইকন ইউজ করতে পারবেন। এখানে আইকন লাইব্রেরিতে প্রায় কতগুলো, প্রায় 400-র মতো মনে হয় ফন্ট আছে। তো এগুলো সব ফন্ট, যেমন উইন্ডোজের এটা আমরা ব্যবহার করি। তো দেখেন এখানে উইন্ডোজের একটা আইকন আসছে, তাই না? তো আইকনটা বিফোর আফটার এগুলো করতে পারবেন। আইকন থেকে লেখার দূরত্ব এটা বাড়াইতে কমাইতে পারবেন। আর বাটন আইডি এগুলা আপাতত বুঝবেন না, আসলে জিনিসটা কি, লেফট, সেন্টার, রাইট, জাস্টিফাই। আর বাটনে এখানে যদি লেখেন যে www.facebook.com, তখন এই বাটনে ক্লিক করার সাথে সাথে facebook.com এ চলে যাবে। ঠিক আছে, তো ক্লিক লেখাটা এখানে আপনি যা ইচ্ছা তাই লিখতে পারবেন। আর টাইপ হচ্ছে একটা কালার, এখানে কয়েকটা কালার আছে, এগুলো যারা বুস্টআপ জানেন তারা হয়তো বা জানেন এগুলো কি আসলে। তো এরকম কালার আছে, তো আমরা এই 4টা-5টা কালারেই সীমাবদ্ধ থাকবো না, আমরা নিজেদের ইচ্ছা মতো কালার করতে পারবো, নো প্রবলেম। ওকে, আর এটা হচ্ছে ডিভাইডার। ডিভাইডার কি, যেমন আমি এগুলোর মাঝে আমি যদি একটা ডিভাইড করি, যেমন এভাবে এখানে প্লাসে যদি ক্লিক করি, এই উপরের 3টা সেকশন, নিচের 2টা সেকশনের মাঝে একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে, এটা হচ্ছে এভাবে করে। তো এখানে যদি আমি এভাবে এটা রাখি ডিভাইডারটা, তাহলে এখানে দেখেন একটা ডিভাইডারের দাগ চলে আসছে। তো দাগের আপনি উইডথটা কমাইতে বাড়াইতে পারবেন, সেন্টার থেকে দিলে সে 2 পাশ থেকে উইডথটা কমবে, লেফট রাইট যেভাবে দেন। আর এটার পাশে আপনি চাইলে কিছু টেক্সট, এখানে কিছু টেক্সট লিখতে পারেন, এই যে ডিভাইডার নামে টেক্সট আছে, এখানে টেক্সট লিখতে পারেন। চাইলে আপনি কিছু আইকন দিতে পারেন, এখান থেকে আইকন, এখান থেকে ধরেন এই আইকনটা দিবেন, আইকন দিতে পারেন। ঠিক আছে, তো স্টাইল দিতে পারেন, এই বর্ডারের স্টাইল গুলো। ঠিক আছে, এই যে দেখেন একা বাঁকা এরকম অনেকগুলো আছে। হ্যাঁ, অনেক আছে, কোনটার কি কাজ নিজেরা কষ্ট করে দেখবেন, আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, যেহেতু সময় স্বল্পতা আমাদের, কম অনেক আছে, নানান ধরনের ডিজাইন। তো এটার উইথ, হাইট এগুলো সব মোটা, চিকুন ইত্যাদি 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 এগুলো করতে পারবেন। জাস্ট ডিভাইডারের কাহিনী বুঝাইলাম। এরপর হচ্ছে স্পেসিং। ধরেন ডিভাইডারটা এখানে আছে,
বা ডিভাইডারের নিচে আপনার কিছু স্পেস দরকার, এখানে আপনি প্লাসে ক্লিক করে এখানে এভাবে রাখেন, যেহেতু আমরা এভাবে সরাসরি টেনে আনতে পারবো না। সো স্পেসিং এ স্পেসের কাজ হচ্ছে সে আপনাকে কোনো কন্টেন্ট ছাড়াই জায়গা ফাঁকা করে দিবে। দেখেন অলরেডি জায়গা ফাঁকা আছে, তো স্পেস আপনি কতটুকু চান। পিক্সেল জিনিসটা নিয়ে যারা পরিচিত না, এখানে দেখেন এখানে 706 এটা হচ্ছে পিক্সেল, 25 হচ্ছে পিক্সেল, 25 হচ্ছে উইডথ, এই ছোট চিকুন দুই পাশের এরিয়াটা 25, এটাকে যদি আমরা টানি 615 হয়েছে। তো এগুলা লম্বায় যতটুকু আছে, যেমন 706, যেমন আমি ধরেন একটা স্বাভাবিক একটা সাইজ নিই, ধরেন 333 বা 328। তো একটু খেয়াল করেন আমার ডিসপ্লেটার, যদি আমি এটাকে 328 করে দিই, 328 দেখেন অতখানিক জায়গা ধরছে। আমরা যদি এখন এটাকে আমরা যদি এভাবে চেক করি যে হ্যাঁ কথা কাজে মিল আছে কিনা, এটা চেক করলে সঠিক সমাধানটা দিবে। দেখেন কিন্তু এখানে দেখেন বাড়তি জায়গা আছে কিছু, আমরা ফুড এরিয়ায় ধরছি বাট আমরা দিলাম 328 বা 364 নিল কেন। এখানে যদি আমরা এখানে তো ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড একটা কালার দিই বোঝার জন্য, দেখেন ব্যাকগ্রাউন্ড একটা কালার নিচ্ছে। তো এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই যে ভাই এত আসলো কেন না আসলো কেন, এখানে এতটুকু আসতেই পারে, বাট ওর কিছু বাই ডিফল্ট এরিয়ার জায়গা আছে যে কারণে হচ্ছে এটা সঠিকভাবে কাজ করেনি। বাট আপনার স্পেস দরকার, সে আপনাকে স্পেস দিচ্ছে, যেমন এখানে 195 স্পেস দিছে বাট 179, মানে বাই ডিফল্ট কিছু স্পেস ওর আছে। তো স্পেসটা আমরা বুঝতে পারলেই হয়েছে। তারপর হচ্ছে গুগল ম্যাপস, এটা ইম্পর্টেন্ট একটা জিনিস। তো এভাবে টান দিয়ে যদি এখানে ছেড়ে দেন, গুগল ম্যাপসটা কিভাবে কাজ করে, যেমন ধরেন আমি এখন যাব হচ্ছে আমার অফিসটা হচ্ছে ধরেন ধরেন কই দিব, ধরেন ঢাকা, ধরেন আমরা ল্যাবেট হসপিটাল, ধরেন ল্যাবেট হসপিটাল ধরেন আমাদের অফিস। ওকে, আমাদের একটা হসপিটাল আছে, তো এই হসপিটাল নাম হচ্ছে এটা, সেটা গুগল ম্যাপে ইনক্লুড করা আছে। এই নামে যদি কোনো হসপিটাল থাকে এরকম অ্যারো দিবে, তো এটা আমাদের ওয়েবসাইট আমরা অ্যাড করব। তো সেক্ষেত্রে আমরা এখানে লিখবো ল্যাবেট হসপিটাল, লিখলেই সে অটোমেটিক দেওয়ার কথা, বাট আমরা দেখেন ল্যাবেট হসপিটাল দিছে তাই না, কিন্তু অনেক বড় করে দিছে। আমরা যদি একটু কমা দিয়ে লিখে দিই ঢাকা, তাহলে আশা করি আমাদের এরিয়াটা আরো বড় হবে। দেখা যাক, এখন দেখেন একটু বড় হয়েছে তাই না। আমরা যদি দিতাম ধানমন্ডি ঢাকা, তো এরকম করে যদি আমরা সবকিছু গুগলকে বুঝিয়ে দিই যেটা এই এরিয়ায় অবস্থিত, তখন সেটা জুমিং এর পরিমাণটা বড় হয়। কিন্তু আমরা চাইলে এক্সটার্নাল এভাবে টেনে জুম করতে পারবো। দেখেন 20 জুম করছি, মানে আমাদের একেবারে হসপিটালের ভিতরে ঢুকাই দিছে, তার মানে আমাদের 16-17 হলে আনা। আর এই যে হাইটটা আছে এটা আমরা চাইলে একটু বড়ও করতে পারি। দেখেন এখন একটু সুন্দর লাগে যে এইখানে আমার ল্যাবেট হসপিটালটা অবস্থিত। রাইট, ক্লিয়ার সবাই? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, ওকে। এখানে আরেকটা জিনিস আছে আইকন, আমরা একটু আগে আইকন দেখেছি। আপনারা এখানে সিঙ্গেল ক্লিক করে যদি এভাবে আনেন একই কাজ করবে, অথবা যদি এভাবে টেনে আনেন তাহলে এই সিঙ্গেলটাই ধরবে। এটা হচ্ছে আইকন। আইকনটা আমরা আপলোড করতে পারবো, আমাদের আপলোড ভেজাল দরকার নেই। এখানে আইকন লাইব্রেরিতে আশা করি সবাই পরিচিত হবেন এই আইকন গুলোর সাথে। আমি সবগুলোর সাথে পরিচিত, অনেক মনে থাকে অনেক মনে থাকে না। আবার এখানে সার্চ ফিল্টার আছে, যেমন আমরা যদি লিখি যে ধরেন ডিসলাইক, ডিসলাইক আসলো না, যদি লিখি লাইক আসলো না। এখন এভাবে যদি সার্চ করে আমরা না পাই, যেমন এখানে আই আছে, কপিরাইট আছে, এরকম অনেক কিছু আছে, তো আপনারা সার্চ করতে পারেন। যেমন এখানে আমি একটু আগে লাইক বাটন দেখলাম, বাট এখন সেটা কাজ করছে না, এরকম আছে। যেমন ধরেন এই অ্যারোটা আমার দরকার, তো এই অ্যারোটা কি হইলো, আমার সাইট এখান থেকে শুরু, যে এখানে নিচে আরো জিনিস আছে তুমি দেখো, এটা কাস্টমারকে আপনার ইয়েকে বুঝাইলেন, তো সেক্ষেত্রে অ্যারোটা আমরা ব্যবহার করতে পারি না। এটার আমরা ভিউয়ের স্টাইল এগুলো আমরা চাইলে চেঞ্জ করতে পারি, সার্কেল, স্কোয়ার, তারপর এটা যদি দেই স্টক, তো এরকম আমরা চেঞ্জ করতে পারি। আচ্ছা, আমাদের মোটামুটি বেসিক সেকশন ক্লিয়ার, এখন আছে হচ্ছে জেনারেল সেকশন। আচ্ছা,
আমরা বেসিক সেকশন যেহেতু মোটামুটি ক্লিয়ার, আমাদের 9টা 4 বাজে, আমরা এখন এখানে যতগুলো বেসিকের সেকশন নিয়ে আমরা কথা বলছি, আমি আপনাদের প্রথমে একটা কথা বলছিলাম, প্রত্যেকটা সেকশনের স্টাইল আছে, প্রত্যেকটা সেকশনের অ্যাডভান্স আছে, শুধুমাত্র স্পেস সেকশনের অ্যাডভান্স আছে, স্টাইল নেই, কারণ স্পেসের স্টাইল দেওয়া যায় না। আর বাদ বাকি যতগুলা ধরি দেখেন সবগুলার আছে। তো আমরা আশা করি একটা সেকশনের স্টাইল এবং অ্যাডভান্স নিয়ে যদি আমরা কথা বলি, আমরা সব সেকশনে একই কাজ পাবো, একটু আগে পরে পিছে এরকম থাকবে, ঠিক আছে? তো আমরা ধরেন এই সেকশনটার স্টাইল নিয়ে একটু দেখব। স্টাইল কি? স্টাইলের কাজ হচ্ছে আপনাকে কালার দেওয়া, মানে এই কন্টেন্টের ভিতরে আপনার যতগুলো ক্যাটাগরির কাজ থাকবে, প্রত্যেকটা ক্যাটাগরির স্টাইল সেকশন আসলে কালার থেকে শুরু করে আমি এখানে যা যা করব, প্রত্যেকটা সেকশনের জন্য আপনি আলাদা আলাদা তাই পাবেন, শুধুমাত্র এখানে উল্লেখ করা থাকবে। দেখেন এখানে লেখা আছে টাইটেল, এখানে লেখা আছে টাইটেল, এরকম। যেমন ধরেন আমি এখানে এটা টাচ করলাম, এটা লেখা আছে কি আইকন, এটার স্টাইল আসলে লেখা আছে কি আইকন, বুঝাইতে পারছি? এখানে যেমন গুগল ম্যাপস, ম্যাপ, এখানে লেখা আছে ম্যাপ স্টাইল। তো এখানে ভিডিওর কন্টেন্ট, ভিডিও, এখানে লেখা আছে ভিডিও। তো এটা হচ্ছে বাটন, এটা লেখা আছে বাটন, এখানে স্টাইলেও লেখা আছে বাটন। আশা করি প্রত্যেকটা সেকশনের আমাদের বুঝতে কোনো প্রকার সেটা হবে না, স্ক্রিপ্ট ব্যবহার করতে। আমরা এটা ধরলাম টেক্সট কালার, আমরা প্রত্যেকটা জিনিসের যেগুলো হচ্ছে টেক্সট, সেগুলার এভাবে আমরা কালার গুলা চেঞ্জ করতে পারবো। আর যদি কোনো কালারের অপাসিটি কমাইতে চাই তাহলে নিচেরটা, ওকে, নিচেরটা দেখেন 0 করে দিছি, কোনো কালারই নেই, এখানেও কালার নেই, ওকে ক্লিয়ার? কালার চেঞ্জ করতে পারবো নিজের পছন্দ মতো, অথবা আমরা এখানে কালার কোড পাবো। কালার কোডটা আমরা একটা ওয়েবসাইটের কালার কোডটা কিভাবে আনতে পারি, আমাদের একটা সফটওয়্যার ইউজ করতে হবে, যে সফটওয়্যারটার নাম হচ্ছে পিক্সি। হ্যাঁ, এই যেটা, এটা, এই সফটওয়্যারটা মাত্র কত 11 কিলোবাইট কেবি, ঠিক আছে? এই সফটওয়্যারটা কাজ হচ্ছে আপনার এটা ওপেন করার সাথে সাথে আপনাকে যে এরকম একটা ডিসপ্লে দিবে। তো ধরেন আমার এই এই এরিয়ার গুগল ক্রোমের ব্রাউজারের এই কালারটা আমার দরকার, দেখেন এটা আমি যখন ধরবো তখন যেখানে ধরবো ওইখানের কালারটা আমাকে দিচ্ছে, দেখছেন? বুঝতে পারতেছেন? সেটা যত বড় বা যত ছোট কালার হোক, সে তার মতো দেখে কালার দেওয়ার চেষ্টা করে। যখন আমরা এখানে টাচ করে আমরা কন্ট্রোল অল্টার সি বা কন্ট্রোল শিফট সি মনে হয়, ঠিক কি কন্ট্রোল অল্টার সি, সরি কন্ট্রোল অল্টার সি কপি করব, তখন দেখেন আমাদের এই কালারটা এখানে আমরা পেস্ট করলে দেখেন কালারটা চলে আসছে না? ধরেন আমরা লাল কালারটা নিব, আমরা জানি না এটার কালার কোড কি, তখন এই জিনিসটা এভাবে প্রিভিউ থাকবে, আমরা কন্ট্রোল অল্টার একসাথে সি পেস্ট করে এখানে এসে আমরা সরাসরি এটা চাপবো, দেখেন কালার হয়ে গেছে, এই যে কালার কোড। এই সফটওয়্যারটা আমি দিয়ে দিব না আপনাদের, ঠিক আছে? এটা এরকম ফিক্সড যেটা অরিজিনাল কালার সেটা বোঝার জন্য এটা ব্যবহার করবে, কন্ট্রোল অল্টার সি। যেমন এই বাটনের আমরা ওই কালারটা দিই। ভাইয়া এটা কি পাওয়ার পয়েন্টের স্টাইলে এসে দেখেন বাটনের আবার অনেকগুলো, হ্যাঁ লাইক আইডপার। আচ্ছা এখানে দেখেন এই যে এখানে আমরা ধর এই কালারটা দিব, এই কালারটা কন্ট্রোল অল্টার সি পেস্ট করে আমরা যদি এখানে ব্যাকগ্রাউন্ড কালার আছে, এই বাটনের ব্যাকগ্রাউন্ড কালারটা ওপেন করে আমরা এখানে যদি পেস্ট করে দিই, দেখেন কালারটা চলে আসছে। আচ্ছা ধরেন ফন্ট কালারটা আমরা দিব হচ্ছে এই কালারটা, এখানে দেখেন ডিসপ্লে হয় এখানে এই কালারটা কন্ট্রোল অল্টার সি, তো এখানে দেখেন লেখা আছে টেক্সট কালার, এটা আমরা ক্লিক করে এখানে যদি আমরা কালারটা দিই, দেখেন কালার চলে আসছে, ওকে। আর আমরা আর কি কি করতে পারবো, ধরেন এই টেক্সটটা ধরেন স্টাইলে এসে আমরা সাধারণত এখানে আমরা জাস্টিফাই দেখছি, হ্যাঁ সেন্টার এগুলা, আর এখানেও দেখেন স্টাইলেও কিছু কিছু ক্ষেত্রে অ্যালাইনমেন্ট সেন্টার, জাস্টিফাইড, রাইট, লেফট এগুলো থাকবে এখানে। তো এটার ধরেন আমরা ফন্টের সাইজ ছোট বড় করব এবং আমরা এটা ফন্ট চেঞ্জ করব। আমরা যারা গ্রাফিক ডিজাইন জানি তারা জানি পৃথিবীতে
বিভিন্ন ধরনের ফন্ট থাকে যেগুলো আমরা ব্যবহার করতে পারি। তো সেই জিনিসটা কিভাবে করে, আমরা এখানে কালার চেঞ্জ করতে পারবি স্বাভাবিকভাবে, তাই না? তো কালার গুলো চেঞ্জ করতে পারি। তো আমরা এখানে টাইপোগ্রাফি নামে একটা অপশন দেখতে পাবো। তো এটা আমরা যদি ক্লিক করি, এখানে ফ্যামিলি হচ্ছে ফন্টের নাম। এখানে এলিমেন্টর কোম্পানি আপনার জন্য প্রচুর ফন্ট রেখেছে, যে ফন্টগুলো সাধারণত পৃথিবীর ভিতরে সবচেয়ে জনপ্রিয়। ঠিক আছে, এখান থেকে আপনি যে ফন্টটাই দেন না কেন, এখানে দেখেন ফন্টের স্টাইলগুলো চেঞ্জ হচ্ছে। খেয়াল করা যায়? দেখেন তো, খেয়াল করতে পারেন কিনা চেঞ্জ হয়? আমরা যদি সবচেয়ে বড়টা ধরে এভাবে টাইপোগ্রাফিতে এসে আমরা যদি ফন্ট গুলা চেঞ্জ করি, তাহলে আমরা আরো ভালো চোখে নজর করতে পারবো যে হ্যাঁ ভাইয়া চেঞ্জ হচ্ছে, রাইট? ওকে, তো আমরা এখন ধরেন এটার ভিতরে এসে আমরা এটার ফন্টের সাইজটা একটু বড় করতে চাই, তাহলে আমরা টাইপোগ্রাফিতে সেখানে সাইজ, এখানে যদি আমরা বড় করে ধরি, দেখেন কত বড় চাই আপনার ফন্ট। এখানে পিক্সেল 200 পিক্সেল পর্যন্ত সীমাবদ্ধ, আর ইএমটা হচ্ছে দেখেন সবচেয়ে ছোট হয়ে গেছে 1 পিক্সেল। আমরা ধরেন ইএম জিনিসটা কি, ইএম হচ্ছে পিক্সেলের চাইতে অনেক বড়। দেখেন 4 ইএম এ কত বড় হয়েছে, আর এদিকে মোটামুটি 100 পিক্সেলেও অত বড় হয় না বা ওইরকম সাইজ হয়। ইএম আর হচ্ছে পিক্সেলের মধ্যে পার্থক্য কি? 1 ইএম টু পিক্সেল। এখানে আমরা আপনাকে একটা জিনিস দেখাই, 1 ইএম ইকুয়াল টু হচ্ছে 16 পিক্সেল, 2 ইএম ইকুয়াল টু হচ্ছে 32 পিক্সেল। মানে শর্টকাট হিসাব হচ্ছে, আপনি যদি আপনি যদি এই ফন্টটাকে সরাসরি এখানে পিক্সেলে ক্লিক করে 16 পিক্সেল লিখেন, তাহলে 1 ইএম হবে। আবার এদিকে ইএম এ এসে যদি আপনি লেখেন 1 ইএম, তাহলে সেম সাইজ থাকবে। আবার যদি লেখেন 10 ইএম, তাহলে এরকম সাইজ হবে। আবার এদিকে এসে যদি লেখেন 160 পিক্সেল, তাহলে সেম সাইজই আপনাকে দিবে। বুঝাইতে পারছি? 1 ইএম মানে হচ্ছে 16 পিক্সেল। এরকম যখন আপনার মোটামুটি আপনার আপনারা কি কেউ আমাকে কিছু বলছেন? আচ্ছা, তাহলে বাইরের নয়েজ গুলো বন্ধ করুন। তো পিক্সেল আর ইএমটা বুঝতে পারলাম। আসলে আমরা এখন একটু সাইজটা একটু বড় করে নিই। ওকে, তো এর ভিতরে উইডথটা হচ্ছে আপনার ফন্টের যে মোটা করার যে বিষয়টা, সেটা হচ্ছে বোল্ড দিলে সরাসরি আপনার ফন্ট একটু মোটা হবে, বাট আপনি 900 দিতে পারেন। 900 আর বোল্ডের ভিতরে তেমন কোনো পার্থক্য নাই, কারণ বোল্ড হচ্ছে সরাসরি বোল্ড, আপনার সাইজটা 100% চিকন হওয়া লাগতে পারে। তো ওই পরিমাণে আপনাকে একটা চিকন ভাব দিবে। 400 লাগতে পারে কিংবা 600 লাগতে পারে, এরকম মোটা চিকনের ব্যাপারটা থাকে। ট্রান্সফর্ম কি? আপার কেস। আপনার সব টেক্সট আপনি লোয়ার কেস লিখলেও সেটা আপার কেস হবে। তো আপনি লোয়ার কেস দিলে আপনি আপার কেস যতই লিখেন সব লোয়ার কেসই আসবে। এখানে ক্যাপিটাল দিলে আপনার টেক্সটের যে প্রথম যে অক্ষরটা আছে সেটা আপনার বড় হাতের হবে। আর এখানে আরেকটা জিনিস হচ্ছে নর্মাল, যেভাবে আপনি লিখবেন সেভাবে আসবে। আর এটা হচ্ছে স্টাইল। স্টাইল জিনিসটা কি? নর্মাল, ইটালিক, আর হচ্ছে এটাও ইটালিকের সেম কাজ করে। ডেকোরেশন জিনিসটা কি? আন্ডারলাইন, আপনার টেক্সটের নিচে আন্ডারলাইন দিবে। ওভারলাইন, উপরে লাইন দিবে। লাইন থ্রট, এটা হচ্ছে ডিলেটের মতো কাজ করে, মানে এটার মেইন নামই হচ্ছে ডিলেট। যেমন 100 টাকা, হ্যাঁ, 100 টাকা ডিসকাউন্ট, এরকম থাকে না ই কমার্স ওয়েবসাইটে? তো এটার জন্য এটা ব্যবহার হয়। তারপর আর কি আছে? নান। ওকে, নান। আর এটা হচ্ছে লাইন হাইট, আপনার ইমেজের আপনার টেক্সটের উপরে নিচে কিরকম লাইনের হাইটটা থাকবে। আর লেটার স্পেস, আপনার প্রত্যেকটা লেটারের কতটুকু দূরত্ব থাকবে। বুঝতে পারছি? আশা করি ব্যাপারে ক্লিয়ার। জি স্যার, বুঝতে পারছি। আবার যদি আমরা বাটনের ক্ষেত্রে দেখি, আমরা এখানে কেউ কাইন্ডলি বিরক্ত করবেন না। এখানে যারা বাহিরে কথা বলতেছেন, ক্লাস থেকে একদিকে লিভ নিতে পারেন, অন্যদিকে হচ্ছে
মাইক মিউট করে বাইরে ড্যান্সও দিতে পারেন, কোনো সমস্যা নেই। বাট বাইরের নয়েজ গুলো যেন আমি না শুনি। যদি আপনি প্রশ্ন করতে চান সেক্ষেত্রে বাইরের নয়েজ শুনলে খুব একটা অসুবিধা মনে হবে না, কারণ আপনি একটা প্রশ্ন করছেন। বাট কোনো কাহিনী ছাড়াই বাইরের নয়েজ গুলো আসলে এলাও না, ঠিক আছে? ভালো লাগবে না ক্লাস থেকে নিয়ে মিউট হন আপনি, মোশাররফ আপনি মিউট হন। আচ্ছা, আপনার ওখানে প্রচুর নয়েজ, যদি কোনো প্রশ্ন থাকে একটু পরে করেন। আপনাকে মিন করে কোনো কথা বলা হয় না এখানে, ঠিক আছে? সবাইকে বলছি। এখন এখানে যেমন আমরা বর্ডারে ক্লিক করলে স্টাইলের ভিতরে কিছু এক্সট্রা অপশন পাচ্ছি, যেমন টাইপোগ্রাফি আমরা দেখেছি, ফন্ট চেঞ্জ করা যায়, সাইজ চেঞ্জ করা যায়, উইডগেট চেঞ্জ করা যায়, ইত্যাদি ইত্যাদি, তাই না? তাই তো? তো এটা নিয়ে আমি আর কথা বলছি না। আর টেক্সট শ্যাডো এই জিনিসটা কি, আপনার এই টেক্সটের পিছনে কিছু শ্যাডো দিবে। যেমন শ্যাডোটা যদি আমরা গাঢ় দিই, দেখেন এখানে কিছু শ্যাডো আসছে। শ্যাডোটা যদি আমরা এখান থেকে হোয়াইট কালার শ্যাডো দিই, দেখেন এখন বোঝা যাচ্ছে, তাই না? এখানে কিছু শ্যাডো আছে নাকি, পিছন দিয়ে একটা হালকা ধরনের একটা কালার। আর শ্যাডোর বিলারটা আপনি কতটুকু রাখতে যাচ্ছেন, যেমন এখানে ক্লিক করলে এরকম আছে, তো বিলারটা আপনি কতটুকু রাখতে চান। যত বেশি বিলার, মানে যত কম বিলার তত হচ্ছে সাদা দেখাবে, মানে আমি সাদা কালারটা এখানে ব্যবহার করছি। এখানে যদি আমি এরকম কোনো কালার ব্যবহার করতাম সেখানে ওই কালারটাই আসতো। আর হরিজন্টালি শ্যাডো এবং ভার্টিক্যালি শ্যাডো উপরে নিচে যায়, তো এটা আপনি আপনার সাইজ অনুযায়ী আপনি বসাবেন। এটার সাথে আমার আশা করি বোঝানোর মতো কোনো কিছু নাই, তাই না? এটা হচ্ছে শুধু শ্যাডো। আপনি জিরোতে রাখলে দেখেন মেইন লেখাটা নিচের লাইনে আপনার আসছে। ওকে, আর এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে বর্ডার টাইপ। বর্ডারের কিছু টাইপ আছে, সলিড, দেখেন চারপাশে একটা সলিড একটা কালার দিছে। আর বর্ডার টাইপ যখন সিলেক্ট করছি এখানে একটা কালার আসছে, এই কালারটা আমরা যদি চেঞ্জ করি, যেমন লাল দিলাম কিংবা আমরা অন্য কোনো কালার দিলাম, দেখেন বর্ডারের সেই কালারটাই আমাদের আসছে, যে সলিড হিসেবে আসছে। আমরা যদি এটা ব্যবহার করি তাহলে এখানে দেখেন কি আসছে, বোঝা যায়? এখানে একটা দাগের মতো আসছে। তো এখানে যদি আমরা ডট ব্যবহার করি, ডট 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 আসছে। তারপরে যদি আমরা ড্যাশ ব্যবহার করি, এখানে ড্যাশ 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 আসছে। তারপর আমরা যদি এখানে এটা ব্যবহার করি, এখানে একটা দাগের মতো আসছে, বাট এখানে বুঝাইতে পারতেছি না। আমরা সাধারণত সলিডই ব্যবহার করি। আর এটা কি, বর্ডারের উইডথ, মানে বর্ডারের সাইজ, কিরকম সাইজের আপনি বর্ডার চান, কত মোটা। এখানে চারপাশে এটা হচ্ছে টপ, রাইট, বটম, লেফট। এখানে যদি আমরা ক্লিক করি, আমরা নির্দিষ্ট এক সাইজে, এটা ক্লিক করার পর নির্দিষ্ট একটা সাইজে বর্ডার দিলাম, ধরেন 10। দেখেন নিচের সাইডে এটা হচ্ছে বটম, নিচে বটমের সাইজটা কমে গেছে। লেফটে যদি দিই আমরা 20, লেফটে 20। যদি আমরা রাইটে দেই হচ্ছে ধরেন 40 সাইজ চলে আসছে। যদি আমরা টপ মানে উপরের সাইজে ধরেন আমরা যদি দেই 30, তাহলে আমাদের 30 সাইজ চলে আসবে। 10, 20, 30, 40। তো এখানে আমরা যদি এখানে সরাসরি ক্লিক করি, যে কোনো সর্বোচ্চ একটা সাইজ যেটা আমরা ক্লিক করে রাখবো সেটার একটা মেন সাইজ নিবে। তো এখন আমরা এটা ব্যবহার করলে দেখেন এটা মানে এপিটোপিটের মতো একটা কালার আসে, মানে বাঁকা টাইপের একটা কালার। তারপর এখানে ফার্স্ট একটা আপনার ওই কালারটা আসবে, মাঝে আপনার মেইন কালারটা আসবে, তারপরে আবার আপনার এই কালারটা আসবে। এখানে আমরা সলিডই ব্যবহার করবো সাধারণত, তো আমি এটার সাইজটা একটু কমিয়ে দিই। হ্যাঁ, কারণ এরকম থাক 10। তো এটা বর্ডার রেডিয়াস আবার কি, এই জিনিসটা হচ্ছে আপনার বর্ডারটাকে গোল করতে সহায়তা করবে। যেমন এই বর্ডারটাকে যদি আমরা গোল করতে চাই, এরকম দেখেন মানে ডিম্বাকৃতির মতো হইছে, তো এটা আমরা আশা করি 25 দিলেও হইতো, না হয়নি। তো আমরা মানে যতক্ষণ না আমরা গোল করতে পারি, যে 50 দিলে হয়েছে। তো আমরা 10, 5 এখানে যদি একটু কমাই দিই, দেখতে দেখেন আরো সুন্দর লাগবে। দেখেন যত কমাচ্ছি দেখতে মনে হচ্ছে আরো সুন্দর লাগে, তাই না? আচ্ছা, এটা হচ্ছে বর্ডারের চারপাশ কমানো বাড়ানো। ওকে, তো এটা কি, এটা হচ্ছে প্যাডিং।
ভাইয়া ভিডিওর এটা ইয়েটা কিভাবে ওটা? বুঝিনি ভিডিওর কি? হ্যাঁ, ভিডিওর শ্যাডো দিতে চাচ্ছি আর কি, তাহলে কিভাবে দিব? ভিডিওতে শ্যাডো কিভাবে দিবে? ভিডিও কি কোনো টেক্সট, কোনো না ভাইয়া, পিকচার? বিভিন্ন ওয়েবসাইটে দেখি যে মানে ভিডিও গুলোর নিচে একটা শ্যাডো পড়ে, আপনি প্লটিং তাহলে অবস্থায় ভিডিওতে থাকে, ক্লিক এরকম করে, লাগে আর কি। ভিডিওতে ক্লিক করে যদি এখানে শ্যাডোর অপশন থাকে তাহলে আপনি দিতে পারবেন অ্যাডভান্স মার্জিন, বর্ডার, বর্ডার, এই যে বক্স শ্যাডো। তো এটাই ক্লিক করে আপনি এখানে শ্যাডো দিতে পারবেন, সমস্যা নেই। এটা আমি শ্যাডোর ইয়াটা বাড়াই দিচ্ছি, দেখেন শ্যাডো দেখা যাচ্ছে। এই দেখেন শ্যাডোটা একটু বাইরে বের করে দিচ্ছে, হ্যাঁ ভার্টিক্যালি ইয়ে বের করে দিচ্ছি। ভিডিওর পিছনে আপনি শ্যাডো দিতে পারবেন, বাট ভিডিওর ভিতরে কোনো শ্যাডো হবে না। ওকে ভাই মানে এটা আমরা শ্যাডোটা অ্যানিমেশনের মতো আর কি, ভিডিওর আর কি আছে, মনিটরটা আছে, স্ক্রিনটা আছে, নিচে একটা শ্যাডো আর কি পড়ে আছে এরকম আর কি। ওইটাই ছিল ওখানে। জি জি, তো মানে ওটা আমরা একটা সামনে ব্ল্যাক ওটা শ্যাডো। দেখবো। ওই তো যে কালার দিবেন আপনি সেটাই পড়বে, সমস্যা নেই। তো আমরা প্যাডিং জিনিসটা কি একটু দেখার চেষ্টা করব। এইটার যখন আমরা আপনার স্টাইলে এসে প্যাডিং দিবেন, মানে প্যাডিং জিনিসটা আসলে কি? প্যাডিংটা যদি আপনাদের আমি বোঝাইতে চাই, মানে আপনার যে এই যে কন্টেন্টটা, আচ্ছা এখান থেকে আমি এই শ্যাডোটা কাট করে দিই। এই হচ্ছে আপনার কন্টেন্ট, রাইট? এখান থেকে আমি শ্যাডোটা না করে দিই। আচ্ছা ইয়াটা আচ্ছা এটা হচ্ছে আপনার কন্টেন্ট। ওকে, এই কন্টেন্টের মানে এই একটু সুন্দর করে বুঝাইতে হইলে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা একটু একটু কালোর মধ্যে দিই। ওকে, এখানে আমি এই এরিয়াটার ভিতরে এই যে আপনার এরিয়াটুকু আছে না, এইটুকুর বাহিরে যত জায়গা আছে চারপাশে, ওকে, চারপাশে যত জায়গা আছে এইখান থেকে জায়গাটা আপনার বাড়বে, চারপাশ দিয়ে আপনার জায়গাটা বাড়বে, সেটাকে বলা হয় হচ্ছে প্যাডিং। দেখেন একটু বোঝার চেষ্টা করেন। প্যাডিং ধরেন আমরা এখান থেকে প্রত্যেকটা সেকশনের চারপাশে প্যাডিং দিচ্ছি, দেখেন আমার চারপাশে সমান দূরত্বে প্যাডিং বাড়ছে, বাট এখানে আমরা উপরে কি যেন করেছিলাম, এটা আমরা একটু ডান করে দিই, আর আমরা এটাকে একটু মোটামুটি ডান করে দিই, এটা আমরা ডান করে দিই। ওকে, আর এটা ছিল হচ্ছে কন্টেন্টটা ছিল হচ্ছে আমরা এটা সেন্টার করে দিই, আর সেন্টার, আচ্ছা পিকচারটা ডান করে দিই। আর কি আছে সমস্যা? আচ্ছা আইকন স্পেস লাগবে না। ওকে, আমরা মোটামুটি স্বাভাবিক রাখলাম আর কি। দেন আমরা যদি এটার দুই পাশে বাড়াইতে চাই, বাট আমার টেক্সটটা স্বাভাবিক স্থানেই থাকবে, তখন আমরা কি করব? এখান থেকে ধরেন 0 0 অবস্থা আছে, এটা আমার, তাই না? এটার আমার ধরেন দুই পাশে আমার একটু বেশি জায়গা লাগবে, শুধুমাত্র কালো ব্যাকগ্রাউন্ডটা। তখন আমরা এইখানে ক্লিক করে, আমরা দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে 0 0 আছে, মানে দেখেন আমার টেক্সটের কিন্তু চারপাশে কালারটা আছে বা টেক্সটের সাথে লেগে গেছে। যখন আমরা রাইটে দিব ধরেন 100 পিক্সেল, সে 100 পিক্সেল জায়গাটা নিল। লেফটে যখন আমরা দিব হচ্ছে 100 পিক্সেল, সে 100 পিক্সেল জায়গাটা নিল। মানে টেক্সট ছেড়ে 100 পিক্সেল, এটা সে ছেড়েই থাকবে সবসময়। আবার যদি টপে নেই হচ্ছে, বটমে নেই 50 বেশি হয়ে যায়, বটমে ধরে নিলাম হচ্ছে 30, টপে নিলাম হচ্ছে 30। দেখেন আমার টেক্সট ছেড়ে টপে 30 পিক্সেল, বটমে 30, রাইটে 30, লেফটে 30। তো এই জিনিসটা আমরা যদি সরাসরি করতাম স্বাভাবিকভাবে, তখন আমরা এটা এরকম কালার থাকবে, এভাবে টানলে প্রত্যেকটা সেকশন আমাদের বাড়তো, চারপাশে আমাদের সমান দূরত্বটা দিবে। আচ্ছা আমরা মোটামুটি এই বিষয়গুলো ক্লিয়ার সবাই? তারপর আর বোঝানোর কি আছে, যেমন ইমেজ, আচ্ছা আর একটা জিনিস বোঝানোর আছে, আমরা বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করলে এটাই টাচ করার সাথে সাথে ভিন্ন একটা কালার দেয় আমাদের, রাইট? ধরে একটা জিনিসের উপর টাচ করছি, ভিন্ন একটা কালার দিল। তো এটা আমরা কিভাবে করবো? এটা করার জন্য স্টাইলে আসবো, ওইটাকে সিলেকশন করে স্টাইলে এসে হভারে ক্লিক করব। এটা হচ্ছে নর্মাল কালার, যে কালারটা আমরা ব্যাকগ্রাউন্ড কালার এবং টেক্সট কালার দুইটাই দেখতে পাচ্ছি। হভারে ক্লিক করলে আমরা টেক্সট কালার নান দেখবো, মানে নান একটা কাটা, ব্যাকগ্রাউন্ড কাটা, বর্ডার কাটা। ওকে,
তো আমরা টেক্সট কালার দিলাম হচ্ছে ধরেন লাল। দেখেন এখানে টাচ করার সাথে সাথে কালারটা লাল হচ্ছে। তারপর ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ধরেন সবুজ, সবুজ টাইপের একটা কালার। দেখেন আর বর্ডারের কালারটা স্বাভাবিক থাকে, বর্ডারের কালার দিলাম হচ্ছে লাল। ওকে, দেখেন তো হয়েছে? মাউস নেওয়ার সাথে সাথে আমাকে কালারটা দিচ্ছে নাকি? জি ভাই। আবার এটাকে আমরা যদি অ্যানিমেশন করতে দিই, মাউস দিয়ে টাচ করার সাথে সাথে কিছু অ্যানিমেশন বের হবে। তো এই যেখানে হবার অ্যানিমেশন, দেখেন এটা দিলাম, দেখেন ভিতর দিকে চলে গেছে। এটা পালস, দেখেন বুঝতে পারলাম, এরকম করতে থাকবে। তারপর পালস গ্রো, দেখেন এরকম অনেকগুলো আছে। তো দেখেন সে কাপা কাপে শুরু করে দিচ্ছে, ভয় পাইছে না। এই দেখেন, তো এরকম অনেকগুলো আছে। আপনার যেরকমটা পছন্দ আপনি সেটা ব্যবহার করবেন। কোন কন্টেন্টে ব্যবহার করতে হবে সেটা আপনারা পরবর্তীতে দেখলেই বুঝবেন। আচ্ছা, মোটামুটি আমরা প্রত্যেকটা বিষয় এরকম হবার করতে পারবো সব। যেমন এই টেক্সটে ধরে স্টাইলে আসবো, আসার পর এখানে আমাদের হবাটা কই? আচ্ছা টেক্সট, আচ্ছা এখানে নাই, তাহলে অ্যাডভান্স আছে আশা করি। আচ্ছা টেক্সটের হবার কই গেল? টেক্সটের হবার আচ্ছা কন্টেন্ট, সাইজ ডিফল্ট, টেক্সট কালার, টাইপোগ্রাফি, টেক্সট শ্যাডো, হবারটা কই গেল? টেক্সটের বাটন ছাড়া কি হবার দেওয়া যাবে? সবকিছুতেই হবার দেওয়া যাবে, বাট হবারটা কই গেল দাঁড়ান একটু খুঁজে নিই। ব্যাকগ্রাউন্ড, আচ্ছা ব্যাকগ্রাউন্ডে হবার, হবার কালার, আচ্ছা এটা টেক্সটের ব্যাকগ্রাউন্ড হবার হচ্ছে। আচ্ছা দাঁড়ান এই টেক্সটটা দেখি, এটার একই কাহিনী। আমরা সাধারণত শুধু টেক্সটকে হবার করতে পারবো, সেটা কাস্টম করা যাবে, বাট এখানে আমি খুঁজে পাচ্ছি না কেন। এখান থেকে অ্যাডভান্সে গেলে তো ব্যাকগ্রাউন্ডে সেম কাহিনী, এখানে হবার করলে তো ব্যাকগ্রাউন্ড হবার হবে। ব্যাকগ্রাউন্ড হবার হলে তো লাভ নেই। আচ্ছা যাই হোক, ব্যাকগ্রাউন্ড হবার হলে লাভ নাই। তো মোটামুটি টেক্সটকেও হবার করা যায়, সেটা একটু কাস্টম সিএসএস করে হবার করতে হবে, কিন্তু সেটা প্রো ভার্সনে করা যাবে আর কি। তো এটা আমি হবার এমনি চাইলে আমি করতে পারবো, যে ব্যাকগ্রাউন্ডের হবার এটা আমি নান করে দিই। যেমন টেক্সটে যদি আমি এটাকে হবার করতে চাই, তাহলে এইভাবে এটাকে ধরে কল করে করতে হবে আর কি। যাই হোক, ওটা অ্যাডভান্স গভীরে আমরা না যাই। আপাতত যেমন এটাকে যদি আমরা আর কি আছে, একটা সাইজ বাড়াইতে পারবো, প্যাডিং ছোট বড়, রোটেট ঘোরাইতে পারবো লোগোটাকে, আর বর্ডার কমাইতে বাড়াইতে গোল করতে পারবো, এটাকে হবার করতে পারবো, প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার। তো আশা করি মোটামুটি আপনাদের একটা সাধারণ যে একটা ধারণা থাকে কন্টেন্ট এবং স্টাইল সম্পর্কে, আপনাদের সব বোঝানো আমার শেষ। মানে পৃথিবীতে যত স্টাইল আছে, মানে এলিমেন্টরের জন্য স্টাইল আপনাদের শেখানো শেষ। মানে এখানে দেখেন, এখানে আসার পর এখানে প্রো ভার্সনটা আপনার আনলক নাই, তো এটা প্লাস করলে লাভ নাই। এখানে আছে জেনারেল, তো জেনারেল গুলো আপনি ভাবে যদি টেনে টেনে দেখেন, আপনি অনেক কিছু এখান থেকে শিখতে পারবেন। এনে আপনি এখান থেকে টেক্সট গুলো চেঞ্জ করেন, ইমেজ চেঞ্জ করেন, লেখা চেঞ্জ করেন, তারপর এখানে স্টাইলে গিয়ে স্পেস, উইড, এরকম অনেক কিছুই লেখা আছে। ইমেজ কন্টেন্ট, এখানেও দেখেন লেখা আছে ইমেজ। তারপরে এখানে আছে হচ্ছে টাইটেল এন্ড ডেসক্রিপশন, এখানেও স্টাইলে দেখেন সুন্দর সব লেখা আছে। ইমেজ, তারপর হচ্ছে কন্টেন্ট, কন্টেন্টের ভিতরে হচ্ছে এই হচ্ছে টাইটেল, তারপর হচ্ছে ডেসক্রিপশন, এখানে সব সুন্দর করে আপনার গোছানো বোঝানো করা আছে, বুঝিয়ে বলা আছে। ঠিক আছে, আশা করি সবাইকে বুঝাইতে পারছি বিষয়গুলো। তো কারো কোনো প্রশ্ন মন্তব্য থাকলে এইটুকুর ভিতরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলেই করবেন, বাড়তি কোনো অ্যাডভান্স প্রশ্ন করবেন না, যে জিনিসগুলা নতুনরা জানে। এর ভিতরে কোনো প্রশ্ন আছে কারো? জি ভাইয়া, এই লাল কালার টু কেমনে আনলেন ভাইয়া ডিপটা? এটা 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 জি ভাইয়া।
এটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া হয়েছে। অ্যাডভান্সে এসে এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া হয়েছে। এটা একটা স্পেস, মানে এটা শুধুমাত্র আপনাকে ফাঁকা জায়গা দিবে, কোনো কিছু থাকবে না, কোনো কন্টেন্ট, কোনো টেক্সট, কোনো ভিডিও, কোনো পিকচার থাকবে না, কিন্তু এটার কাজ হচ্ছে পিকচার আপনার ফাঁকা জায়গা দিবে, সেটার নাম হচ্ছে স্পেস। এটা আপনি এভাবে ধরেন এখানে রাখবেন, এই জায়গাটার অংশে ফাঁকা করবেন। এই যে দেখেন কোনো কিছু নাই বাট ফাঁকা হচ্ছে, আমি ওই ফাঁকা জায়গাটাকেই অ্যাডভান্সে এসে এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আমি এখানে কিছু কালার দিলাম, এরকম। বুঝতে পারছি? জি ভাইয়া বুঝতে পারছি। আর কারো কোনো প্রশ্ন? জি ভাই, এটা প্রশ্ন ছিল। এটাই প্রশ্ন ছিল সবার? না ভাই, একটা প্রশ্ন ছিল। ব্যাকগ্রাউন্ডে ইমেজ কিভাবে অ্যাড করব? আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে ইমেজ কিভাবে অ্যাড করবেন সেটা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডের ভিতরে আসলাম না, কালার দিলাম, কালারটা যদি আমি কাট করে এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে এখানে ক্লিক করে আমি ধরেন একটা ইমেজ দিব, তো এই যে ইমেজ ব্যাকগ্রাউন্ড চলে আসছে। ধরেন আমি এই ভিডিওর ধরেন কোনটা, এটার ব্যাকগ্রাউন্ড ইমেজ, তো এটা অ্যাডভান্সে এসে ব্যাকগ্রাউন্ডে এসে ইমেজটা দিতে হবে, কিন্তু ইমেজটা আপাতত আমি শিখাইতে চাইতেছি না, কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ড নিয়ে আমরা সামনে আরো শিখব, এখানে মূলত আমি বুঝাইতে চাইছিলাম না, ঠিক আছে? তো ইমেজটা শো করছে না কারণ এই ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে আপনার ইমেজের কালারটা, মানে ইমেজের অ্যাডজাস্টটা কাট হয়ে গেছে। তো আমি ব্যাকগ্রাউন্ডটা যদি মুছে দিই আমরা দেখতে পারবো গেল কই ইমেজ স্টাইল। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার, এটা অ্যাডভান্স ব্যাকগ্রাউন্ড, আচ্ছা ব্যাকগ্রাউন্ড পজিশন, এই যে পজিশনে ব্যাকগ্রাউন্ডটা অন্য জায়গায় ছিল তো এই জন্য দেখা যাচ্ছে না। যাই হোক, এখানে ব্যাকগ্রাউন্ডের সাইজও আমরা করতে পারবো। এই যে দেখেন কাস্টম সাইজ করলে দেখেন কত পিকচার হয়েছে। হ্যাঁ, এটা আবার এখান থেকে অনেক কিছু করা যাবে। প্লিজ এগুলো না শিখাই আপাতত, তাহলে নতুনদের মাথার উপর দিয়ে যাবে, তো দরকার নাই। হ্যাঁ, যা শিখছি তাই তার উপর দিয়েই থাকি আমরা, তাহলে আবার নতুনরা প্রশ্ন করা শুরু করে দেবে, ভাই এটা কি হইলো, এটা কি হইলো, এটা কি হইলো নাকি। তো এরকমটা ভাই প্যাডিংটা একটু ছোট করে বলতেন। জি ভাই, অনেক ইয়া হয়ে যাচ্ছে, অনেক লং হয়ে যাচ্ছে, এরপরে সমস্যা হয়ে যাবে। আচ্ছা, মনে থাকবে প্যাডিং না। নিয়ে ছোট করে বলবো না? জি ভাই। আচ্ছা, এখানে আমি নিউ একটা সেকশন নিয়ে নিই, এর ভিতরে আমি একটা বাটন নিয়ে নিই। আর প্যাডিং এর বিষয়টা আমি যদি আরো সুন্দর করে বুঝাইতে চাই তাহলে সবচাইতে সুন্দর ওয়ে হচ্ছে এটা। ধরেন এটা, ওকে, আমি এটা কিভাবে আনলাম, কেমনে আনলাম সেটা আপনাদের জানা দরকার, ঠিক আছে? এখানে এখানে আপনারা লক্ষ্য করতে পারেন, এইখানে আমার এইখানটা রাইট সাইডের বটমে ডিসপ্লের লক্ষ্য করতে পারেন। দেখা যাচ্ছে ভাই, কিন্তু আমি দেখানোর আগে আমি আরেকটা জিনিস, এটার একটু প্যাডিং পুডিং গুলা বাড়াইনি। হ্যাঁ, এটা প্যাডিং কই? আচ্ছা, যার প্যাডিং খুঁজে পাওয়া যায় না তার নিচে সিলেক্ট করে, আচ্ছা এটা নেই, এখানে ধরেন 100 পিক্সেল, 100 পিক্সেল প্যাডিং মানে হচ্ছে এই যে আপনার কন্টেন্ট, এই যে কন্টেন্টটুকু, ঠিক আছে, এই এরিয়া থেকে চতুর্পাশে টপ, রাইট, বটম, লেফট চারপাশেই আপনাকে 100 করে জায়গা ছাড়া হয়েছে, ছেড়ে দিছে 100 পিক্সেল করে। পিএক্স মানে হচ্ছে পিক্সেল। এটাকে আমি যদি মাউস দিয়ে আবার ধরি, এখানে এই নিচে একটু কষ্ট করে বুঝে নিবেন, দেখেন এটা হচ্ছে আপনার কন্টেন্ট। এই যেখানে ধরছি দেখেন এখানে অটো ক্লিক পড়ে, ধরছি অটো ক্লিক পড়ে, তাই না? অটো ক্লিক পড়ে নাকি? এইটুকু হচ্ছে আপনার কন্টেন্ট। আর উপরে হচ্ছে প্যাডিং, প্যাডিং 100, ডানে 100, নিচে 100, বামে 100। বুঝতে পারছি? আবার এই প্যাডিংটাকে যদি আমি এভাবে টাচ করে টপে উপরে দিতাম, উপরে দিব হচ্ছে 200 জায়গা ছেড়ে দিছে, এই কন্টেন্ট থেকে উপর দিকে সরাসরি 200 ছেড়ে দিছে। আর রাইট এটা হচ্ছে ডান পাশ, আপনার হাতের ডানে দিলাম ধরেন 150, ওকে, ডানে 150, এই থেকে শুরু করে এ পর্যন্ত আপনাকে 150 জায়গা ছেড়ে দিছে। আর বটমে দিলাম হচ্ছে ধরেন
250 এ হচ্ছে আহ, এই এই কন্টেন্টের নিচে সব জায়গা থেকে সরাসরি আমাকে 250 জায়গা ছেড়ে দিচ্ছে। আর লেফট এই বামের অংশতে 100 ছাড়া আছে, এটাকে আমি 300 করে দিচ্ছি। ওকে, এই সির প্রথম যে দাগ থেকে এখান থেকে আমাকে 300 জায়গা ছেড়ে দিচ্ছে। এখন আরো সুন্দর বুঝবেন, এই যেখানে দেখেন এই হচ্ছে আমার কন্টেন্ট, ডানে আমি কি দিয়েছিলাম 150, এই যেখানে দেখেন লেখা আছে রাইট 150, আর এখানে দেখেন প্যাডিং টপ টপ, এই যে টপ 200, এই উপরে 200 বা পিক্সেল জায়গা ছেড়ে দিচ্ছে। এখানে লেফট লেফট হচ্ছে 300, এখানে দেখেন লেফটে 300 লেখা আছে। তো আপনার এক কথায় যদি উত্তর বলি, সেটা হচ্ছে এই হচ্ছে আপনার কন্টেন্ট, এইটার ভিতর থেকে এইটুকু হচ্ছে আপনার মেইন কন্টেন্ট। এই কন্টেন্ট থেকে এদিকে কতটুকু জায়গা ছাড়বেন, এদিকে কতটুকু, এদিকে কতটুকু, এদিকে কতটুকু, সেটা আপনি এখান থেকে লিখে দিলেই ওই কন্টেন্ট থেকে বাকি জায়গা সরাসরি ব্ল্যাঙ্ক হয়ে, যদি কোনো ব্যাকগ্রাউন্ড কালার থাকে কালারটা নিয়ে নিবে, বাট আপনার টেক্সট আপনার জায়গায় থাকবে। জি ভাই, বুঝাতে পারছি? জি জি, খুব আপনি ভালো যদি মতো বুঝতে আপনি যদি টেক্সটের সাইজও বড় করেন কোনো সমস্যা নাই, প্যাডিংও বড় হবে অটো, মানে টেক্সটের স্থান টেক্সটের কাছে, প্যাডিং যা দিচ্ছেন তাই। এই যে দেখেন আমি কত বড় করছি না, দেখেন টেক্সটের এরিয়াটা এখানে অটোমেটিক বড় হয়ে গেছে। দেখেন 287.869 ইন্টু 64.559, এটা কেন হয়েছে? এটা হচ্ছে এই যে এরকম যদি আমি চেক করি কতটুকু সাইজ, কারণ আমার ডিসপ্লেটা আমি ডাবল বড় করছি, যে কারণে আমি কারেন্ট সাইজটা পাইলাম না। এখানে যে সাইজ আছে এটা অরিজিনাল সাইজ, এই সাইজটা আমি পেলাম না, কারণ আমার ডিসপ্লেটা ছোট করলে ওই সাইজটা আমি পেতাম। বাট আমার প্যাডিং এ কিন্তু কোনো প্রকার সমস্যা নাই, প্যাডিং এ কোনো প্রকার সমস্যা নেই। ঠিক আছে, আমরা যদি এখানে সিলেকশন করি, কই গেল সেট, আমরা যদি এখানে আবার সিলেকশন করি, এখানে দেখেন প্যাডিং 200, প্যাডিং 150, 200, 300, যা এখানে আমি এক কথায় প্যাডিং এখানে আমি দিছি, প্যাডিংটা আমার ওইখানেই আসছে। আশা করি প্যাডিং ক্লিয়ার। জি জি ভাই, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, নেক্সট কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া ইংলিশ ফন্ট গুলো যে দেখাইছেন, হ্যাঁ, এগুলা কি বাংলা ফন্ট না এখানে? না বাংলা নিয়ে আমরা এখন আর কথা বলবো না, এটা আনা যায় কিনা বা আনতে পারবো কিনা এগুলো নিয়ে আপাতত আমরা কোনো কথা বলবো না। যদি আমরা ইংলিশ শিখলাম, শুধুমাত্র ইংলিশ নিয়ে থাকবো। নেক্সট কোনো কোশ্চেন? যে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, আমরা যে উপরে ওই যে পার্ট পার্ট করলাম 3টা পার্ট, এখন এখানে তো আমরা মানে একটা কন্টেন্ট আপলোড দেই, কিন্তু এটা না করে এমন কি করতে পারবো যেন আমরা যেই কন্টেন্টটা আপলোড দিছি আমাদের পেজে ওটা অটোমেটিক শো করবে, এই পার্টে এটা, এই পার্টে এটা, এরকম করতে পারবো? ওটা অ্যাডভান্স কথাবার্তা। ওটা শুধু আপনার যে ফেসবুক পেজ, সেই পেজে আপডেট দিচ্ছেন, সেই জিনিসটা আপনার সাইটে ডিসপ্লে করতে চাচ্ছেন? না, আমরা মানে কি বলে ওয়েবসাইটে যেমন আমরা পেজে কোনো একটা কন্টেন্ট আপলোড দিছি, সেটাই যে আমরা যে একটা পেজ সাজাবো, এই 3টা পেজে 3 রকম কন্টেন্ট আসবে। হ্যাঁ পারবেন, আচ্ছা, ওকে, 3টা পেজে 30 টাইপেরও কন্টেন্ট রাখতে পারবেন, সমস্যা নাই। নেক্সট কোশ্চেন। ধন্যবাদ। আর কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, ওয়েলকাম। কারো কোনো কোশ্চেন? ভাই একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে কি এখন তাহলে কি আমরা মানে শুধু এলিমিনেটরটা ইনস্টল করতে পারি মানে আমাদের মানে লোকাল সার্ভারে? হ্যাঁ, আপনি এলিমেন্টরটা ইনস্টল করতে পারেন। ইনস্টল করার কয়েকটা ওয়ে বলে দিছি। জি জি, বলে দিয়েছেন ভাই, এটা মনে আছে, কিন্তু এখন ইনস্টল করব কিনা আপনার অনুমতির জন্য। হ্যাঁ, ইনস্টল করবেন এবং কাজগুলা আপনাদের মতো এখানে আমি হিজি বিজি করে দেখাই দিছি, রাইট? আবল তাবল কি করছি না করছি নিজেও জানি না, এভাবে ক্রস করে কাটতে পারবেন। যদি কোনো কারণে ভুল করে কেটে ফেলেন, এখানে হিস্টোরি আছে, অথবা কন্ট্রোল জেড, হিস্টোরিতে ক্লিক করে আবার যদি এভাবে ব্যাকে ক্লিক করেন, জিনিসগুলো ফিরে আসছে। হ্যাঁ, এভাবে যদি আমি একদম শুরুতে চলে যাই, মানে নিচে চলে যাই, এটা এডিটিং স্টারে ক্লিক করলে আমার পেজ ব্ল্যাঙ্ক হয়ে যাবে, সরাসরি যা ছিল তাই হয়ে গেছে, দেখছেন? তো আবার যদি আমি এখানে, এটা শুধুমাত্র একবারের জন্য কাজে লাগবে, যদি আপনি আপডেট দিয়ে পেজ রিলোড দেন তাহলে আর কাজে হবে না। আবার যদি এখানে ক্লিক করেন তাহলে চলে আসবে। কি ব্যাপার? আচ্ছা, এই চলে আসছে। হ্যাঁ, তো এটাই হচ্ছে কথা। তো আমি একদম ব্ল্যাঙ্ক করে দিচ্ছি। আর এটা আপডেট দেওয়ার পরে কিন্তু অবশ্যই আপনার এই পেজটা এখানে চোখে ক্লিক করে ভিজিট করতে পারবেন, যা কাজ করছেন এখানে সব শো করবে। ঠিক আছে, বুঝতে পারছি? অথবা সরাসরি ওই পেজের লিংকে ঢুকলেও ওই জিনিসগুলো আপনার আসবে।
ওকে, এই জিনিসটা দেখানো হয়েছিল না। আচ্ছা, এখন আপনাদেরকে আমি যেটা বলবো সেটা হচ্ছে, আমি এখানে পেজটা একটু ব্ল্যাঙ্ক করে নিচ্ছি। কিভাবে সুন্দর করে একটা সাইট তৈরি করতে পারেন সেটা কিভাবে করতে পারেন, যেমন ধরেন এরকম একটা সাইট তৈরি করে নিয়ে আসবেন। যেমন আমি শর্টকাটে মানে কিছু পয়েন্টে কিছু কাজ করি, যেমন ভাবে একটা সেকশন হইলো, এরকম একটা সেকশন হইলো, সেকশন আসে না কেন? আচ্ছা, এরকম কি হইলো বুঝলাম না। আচ্ছা দাঁড়ান, এটা রিলোড দিয়ে নি, মানে প্রবলেম হচ্ছে। আচ্ছা, এরকম সেকশন হইলো, সেকশনের ভিতরে আপনি দুইটা ইমেজ রাখলেন দুইটা সেকশনে, এই ইমেজের একটা সেকশনে বর্ণনা দিলেন যে ইমেজের কাজ কি, কিভাবে কাজ করে, এরকম ইমেজের কিছু বর্ণনা লিখলেন এখানে, ঠিক আছে, লিখলেন। তারপর আর একটা সেকশন নিলেন, তিনটা সেকশন হইলো, তিনটা সেকশন আপনি ধরেন এরকম তিনটা আইকন দিলেন 3 টাইপের, ঠিক আছে। তো এরকম যে যা পারেন, যার যার ক্রিয়েটিভিটি দিয়ে, শুধুমাত্র এই জেনারেল ফাংশন দিয়ে আপনি সুন্দর একটা এরকম সেকশন সেকশন তৈরি করে সুন্দর একটা সাইট তৈরি করে নিয়ে আসবেন। কে কিরকম পারেন, কত সুন্দর পারেন, আমি সেটাই দেখব। শুধুমাত্র ইনস্টল দিয়ে সীমাবদ্ধ থাকলেই হবে না, এখানে আপনার ক্রিয়েটিভিটি এই 6টা জিনিসের উপরে প্রভাব খাটিয়ে আপনি সুন্দর করে একটা সাইট তৈরি করবেন, করে আমাকে এনে দেখাবেন, ভাই এ হচ্ছে সাইট, এ হচ্ছে আপনার অবস্থা, এই এতটুকু ভাই আমি পারছি, আমি আর পারিনি। সরাসরি আমার গ্রুপে আপনারা আপডেট দিবেন। তো ভাইয়া মাথার এলিমেন্টর ব্রেন দিয়ে তো খুলে পুরো না, এলিমেন্টর দিয়ে তো পুরো ওয়েব ডিজাইনটাই আমি করতে পারবো, তাই না? হ্যাঁ পারবেন, অ্যাডভান্স লেভেলের পারবেন। শুধুমাত্র এলিমেন্টর দিয়ে অ্যাডভান্স লেভেলের পারবেন না। আপনাদের যে 2টা 4টা 6টা 8টা 10টা সেকশন সম্পর্কে জ্ঞান দিলাম, এই 10টা সম্পর্কে সুন্দর করে এখানে যেভাবে আমি কাজগুলো দেখাই, এই যে দেখেন এখানে কাজগুলো আমার মানে এই টেক্সটটা টানছি কিন্তু আসছে না, দেখেন ওই নিচের দিকে ওরকম কালার না দেওয়া পর্যন্ত আপনি ছাড়বেন না। দেখেন কালার দেয়নি, আমি যদি ছেড়ে দিই সেটা কাজ করবে না, বুঝতে পারছি? এরকম কালার দিলে, ছেড়ে দিলে ওটা নিচে কাজ করবে। ওকে, এই জিনিসগুলো নিয়ে বলেন তো কালারের ইয়াটা হচ্ছে না কেন, এটা একটু আবার একটু দেখাই দিন তো। এই যে দেখেন আমি এভাবে টানছি বাট আমার কোনো কালার দিচ্ছে না। দেখেন আমার ওই এরর ভিতরে গোল একটা চিহ্ন আছে, মানে ওটা নিবে না। হ্যাঁ, বাট আমি যখন এভাবে এভাবে টাচ করছি, দেখেন লেখা আছে এখন হেডিং, আর ওই যে আমার মাউসের নিচে এটা চেঞ্জ হয়ে গেছে, একটা চিহ্ন হয়ে গেছে। তো এরকম আসলে ওই নিচে একটা কালারও আসবে, তো উপরেও রাখতে পারবেন, নিচেও রাখতে পারবেন, বা এটার উপরে বা এটার উপরে, এরকম যে জায়গায় আপনি রাখতে চান ওরকম জায়গায় যদি কোনো কারণে না আসে, সেটা হতে পারে যেমন হতে পারে যে এই যে যে এই কন্টাক্ট এবং এটার মাঝে আপনি যে একটা দাগ দেখতে পাচ্ছেন এই উপর দিকে, এই দাগের ওই জায়গায় রাখবেন, জীবনেও আপনি রাখতে পারবেন না। সরাসরি হয় এই জায়গায় আসবে, না হয় এই জায়গায় আসবে। তখন আপনি কি করবেন, এখানে প্লাসে ক্লিক করে মাঝে জায়গাটা বের করে নিবেন, তারপরে আপনি আপনার কন্টেন্ট এভাবে টান দিয়ে ছেড়ে দিবেন, চলে আসলো। বুঝতে পারছি? তো এই জিনিসগুলো নিয়ে কেউ কনফিউশনে পড়বেন না, এভাবে কাজটা চালাই যাবে। আচ্ছা ভাইয়া, ক্লিয়ার? হ্যাঁ বলেন ভাইয়া। মানে আমি যদি এলিমেন্টর ইউজ করি তাহলে তো আমার যে থিমের যে স্টাইলটা আছে ওটা ভেঙে যাবে না? না, কিছুই হবে না। থিমে আপনার যাই করা থাকুক সেগুলো কিছু মেসেঞ্জার গ্রুপে লিখছিলাম ভাই, আমার যে ওয়ার্ডপ্রেসটা আপডেট হচ্ছে না অটোমেটিক ড্যাশবোর্ড থেকে, তাই আমি কিভাবে আমি ফাইলটা ডাউনলোড করে রাখছি, কিভাবে ডাউনলোড এড করব? ওটা আপনি অ্যাড করতে পারবেন না, অযথা মানে অ্যাডভান্স লেভেলে যাওয়ার চেষ্টা করেন না, তাহলে মাথা ওলাই যাবে। ওভাবে আমি নিজেও করি না। আপডেটে ক্লিক করে এখান থেকে যদি আপডেট না হয়, সেক্ষেত্রে আপডেট করার ওয়ে আছে। আপনি যেভাবে ফাইল ডাউনলোড করছেন না, সেটা আপডেট করা যায়। এই যে এখানে রিইনস্টল দিলাম, এটা হবে কি হবে না সেটা আমি জানি না, বাট করা যায়। কিন্তু সেটা আপাতত না শিখেন, করা যাবে, সমস্যা নেই। যে ভার্সনটা করেছি ওই ভার্সনটা দিয়ে কাজ করি। কাজ করেন না, ভার্সন নিয়ে তো আপনার কোনো সমস্যা নাই, আপনি কাজ করে যান। আপডেট আসছে বলে আপনার আপডেট দিতে হবে এমন কিছু। এই যে এভাবে আপনি ক্লিক করে আপনি ডাউনলোডটা করে নিচ্ছেন, এভাবে ডাউনলোড উইথ আইডিয়া। জি 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 জি। তো ডাউনলোড করার কোনো দরকার নেই, যেভাবে আছে সেভাবেই চলতে থাকে। ডিমোশন ভার্সনে কাজ করার ভালো দিক হচ্ছে আপডেট ভার্সনে অনেক বাগ আসে মাঝে মধ্যে,
যেটা আপনার দেখা যাচ্ছে এলিমেন্টরে প্রভাব ফেলবে বা এটাই প্রভাব ফেলবে ওইটাই প্রভাব ফেলবে, সুতরাং ওই কাজটা আমরা না করি, সেটাই ভালো। ঠিক আছে, তো কারো কোনো প্রশ্ন? আর কারো কোনো প্রশ্ন আছে? করে ফেলেন, প্রশ্ন করে ফেলেন, আমরা লিভ নিব।